আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। অল্প কিছুক্ষণের মধ্যেই তোমাদের ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। শুরু তাহলে করব? শুরু। জি জি, শুরু করে দেন ইনশাআল্লাহ। আচ্ছা, কথা কি রিপিট হচ্ছে? না না, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। মোবাইলের সাউন্ডটা কমিয়ে নিয়ে তাহলে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওরে বাপ রে বাপ। আচ্ছা ভাই, স্টুডেন্ট তো হচ্ছে, আচ্ছা এটা ফেসবুকে ইয়ে হবে, সমস্যা নেই। আচ্ছা ভাই, স্টুডেন্ট তো এখনো জয়েন করতেছে, তাহলে হচ্ছে ইয়ে করবো। না না, আপনি শুরু করে দেন। আচ্ছা স্টুডেন্ট আচ্ছা জয়েন করছে অলরেডি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি শুরু করে দিচ্ছি। আচ্ছা বাচ্চারা, তোমরা কেমন আছো? ভালো আছো না? তোমাদের পরীক্ষা হচ্ছে বোধহয় হচ্ছে আর পিছাবে সম্ভবত। আচ্ছা, আজকে তোমাদের হচ্ছে রিভিউ ক্লাস, তাই না? রিভিউ ক্লাস। আজকে তোমাদের হচ্ছে প্রথম শুরু হলো হচ্ছে B1, মানে হচ্ছে কোষ এবং কোষের গঠন। এই চ্যাপ্টারটা বিগত 3-4 বছর ধরে হচ্ছে, এই চ্যাপ্টারটা থেকে কোনো কোনো বছর একটা আসতেছে, কোনো কোনো বছর হচ্ছে দুইটা করে আসতেছে। তো এই চ্যাপ্টারটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আর আসলে সবগুলি চ্যাপ্টার ইম্পর্টেন্ট, দুই একটা চ্যাপ্টার ছাড়া। বুঝতে পারছো তো? এখানে বোটানি হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারটা দিয়ে হচ্ছে তোমাদের হচ্ছে লাইফ শুরু, এবং এই চ্যাপ্টারটা তোমরা হচ্ছে অনেক ছোটকাল থেকে হচ্ছে তোমরা পড়ে আসতেছো। সম্ভবত কোর্স তোমরা পড়ে আসতেছো 6-7 থেকে। তাহলে এখন এই চ্যাপ্টার, আজকে যেহেতু রিভিউ ক্লাস, আমি হচ্ছে সব কিছু আলোচনা করবো না, শুধু ইম্পর্টেন্ট জিনিসগুলো হচ্ছে আমি কথা বলবো, ইম্পর্টেন্ট জিনিসগুলো নিয়ে, এবং যেগুলি আসে, ঠিক আছে? ফর্মালিটিস যেগুলি আছে, যেগুলোর মধ্যে ফর্মালিটি আছে ওইগুলো হচ্ছে আমি বলবো না। ইম্পর্টেন্ট জিনিসগুলো হচ্ছে নিয়ে আমি কথা বলবো। কেমন? আচ্ছা আচ্ছা, বাচ্চারা তোমরা কথা শুনতে পাচ্ছো? কথা শুনতে পাইলে হচ্ছে একটু বলো যে হচ্ছে ভাইয়া শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো, এগুলি হচ্ছে, শোনো, এই যে এখানে যেগুলি দেখতে পাচ্ছ এগুলি কখনো আসে না, বুঝতে পারছো? তো আমি এগুলি নিয়ে শুধু সময় নষ্ট করে হচ্ছে লাভ নাই। এখান থেকে তোমরা শুধু হচ্ছে এই জিনিসটা হচ্ছে একটু দেখতে পারো। এই যে এখানে সবচেয়ে বড় কোষ উটপাখি ডিম, সবচেয়ে বড় উটপাখি ডিম হচ্ছে সবচেয়ে বড় কোষ। তারপর তোমার হচ্ছে সবচেয়ে ছোট কোষ হচ্ছে মাইক্রোপ্লাজমা। আর সবচেয়ে লম্বা কোষ হচ্ছে মানুষের মোটর নিউরন। ঠিক আছে? চাইলে হচ্ছে এটা একটু পড়ে নিতে পারো। তবে এগুলো কখনো তেমন একটা আসে নাই, মেডিকেল আসে না আর কি, ইউনিভার্সিটিতে মাঝে মাঝে আসে। আচ্ছা, এখানে যেগুলো দেখতে পাচ্ছ, কোষ কাকে বলে, বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন কথা বলছেন, এটাও তেমন একটা ইম্পর্টেন্ট না। দেখো, এখানে একটু ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে তোমাদের বইয়ে হচ্ছে এগুলো সব বিচ্ছিন্ন ভাবে দেওয়া, আমি এগুলো হচ্ছে একসাথে হচ্ছে বানায় নিছি। বুঝতে পারছো? রবার্ট হুক কি কি করেন, লিওয়েন হুক কি কি করেন, তোমরা রবার্ট হুক এবং লিওয়েন হুক দুইটার মধ্যে হচ্ছে গ্যাঞ্জাম লাগো। গ্যাঞ্জামের কিছু নাই। রবার্ট হুক কি করেন, তিনি কোষ আবিষ্কার করেন। সর্বপ্রথম যে হচ্ছে কোষ, মানে কোষটা যে আবিষ্কৃত হয়, ওটা আসলে কোষ ছিল না, সেটা ছিল আসলে একটা মৃত কোষ প্রাচীর। বুঝতে পারছো? মানে একটা মৃত কোষ, একটা কোষ প্রাচীর ছিল মূলত। তো স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। বাইরে মোবাইল থেকে সাউন্ড আসতেছে, আর আচ্ছা আচ্ছা সাউন্ড অফ করে দেন, একদম ভলিউম আচ্ছা, জিরো করে ঠিক করে। আছে। হ্যাঁ, অফ করে দিছি। জি, কন্টিনিউ করুন। আচ্ছা, এখন শুনতে পাচ্ছ তোমরা? এখন বোধহয় ইকো হচ্ছে না। আচ্ছা, এবার দেখো হচ্ছে কোষ প্রাচীর পর্যবেক্ষণ করেন হচ্ছেন রবার্ট হুক। আর কোষ বিদ্যার জনক হচ্ছেন রবার্ট হুক। ঠিক আছে? তো রবার্ট হুক থেকে তোমরা এই তিনটা জিনিস হচ্ছে মনে রাখবা।
আর লিওয়েন হুক থেকে তোমরা এই দুটা জিনিস মনে রাখবা, জীবিত কোষ পর্যবেক্ষণ করেন এবং ব্যাকটেরিয়া আবিষ্কার করেন। ওকে। আর কার্ল পিস ওয়ানসন কি করেন, তিনি আধুনিক কোষবিদ্যার জন্য, মানে আধুনিক কোষবিদ্যা বলতে এই যে আমরা কোষের মধ্যে যে মাইটোকন্ড্রিয়া, তারপর ক্লোরোপ্লাস্ট, তারপর গোলগি বডি, এই যে বিভিন্ন জিনিসগুলো যে পড়তেছি, কোষের খুব ক্ষুদ্র গঠনটা হচ্ছে আমরা জানতে পারতেছি, এটা হচ্ছে এই বিজ্ঞানের জন্য কার্ল পি সোয়ানসন। বুঝতে পারছো? আচ্ছা, বুঝতে পারছি। তাহলে হচ্ছে এটা অফ করে দিই। আচ্ছা, ওরা শুনতে পাচ্ছে না, কিন্তু ডিভাইসটার কারণে বোধহয় ইয়ে হচ্ছে। তাহলে হচ্ছে ইয়া করে ইয়ে ছেড়ে দিই। আচ্ছা শোনো, তারপর আসো হচ্ছে, এবার দেখো আদি কোষ এবং প্রকৃত কোষ। আদি কোষ এবং প্রকৃত কোষের এই যে পার্থক্য, এটা একদম ঠাড়া মুখস্থ করে ফেলতে হবে। একদম লেটেস্ট নতুন যে বইটা আছে এখানে তো মাত্র হচ্ছে 5-6টা দেওয়া আছে, তো এখানে নতুন বইয়ে হচ্ছে মনে করো 13-14টা দেওয়া আছে বা 15টার মতো। বুঝতে পারছো? নতুন বইয়ে 13-14টার মতো দেওয়া আছে, নতুন বই থেকে হচ্ছে তোমরা হচ্ছে পড়ে ফেলবা। একদম এই ছকটা থেকে হচ্ছে, মানে এই পার্থক্য থেকে গত বছর বা হচ্ছে তার আগের বছর হচ্ছে একটা এমসিকিউ আসছিল। বুঝতে পারছো? এই ছকটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, হ্যাঁ 11টা বা যেটা হোক, মানে অনেকগুলি দেওয়া আছে আর কি, এখানে যে কটা দেওয়া আছে এর থেকে অনেকগুলো বেশি দেওয়া আছে, ওইগুলো হচ্ছে পরে ফেলবা। 11টা না 13টার মতো বোধহয় দেওয়া আছে। আচ্ছা, এবার আসো এখান থেকে কি কি পড়বা। এই ছকটা থেকে পড়বা হচ্ছে শুধু এই যে এতটুকু, সঞ্চিত পদার্থ কি কি, নিঃসৃত পদার্থ কি কি, আর হচ্ছে বর্জ্য পদার্থ কি কি। ওকে। সঞ্চিত পদার্থ মানে উদ্ভিদ আমাদের জন্য কি সঞ্চয় করে রাখে, খাবার সঞ্চয় করে রাখে। এবং আমাদের সুষম খাদ্যের প্রথম তিনটা কি, কার্বোহাইড্রেট, প্রোটিন এবং লিপিড, তাই না? দেখো সঞ্চিত পদার্থ এই তিনটেই, তো কষ্ট করে তোমাদের মুখস্থ করার কিছু নেই। কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড হচ্ছে সঞ্চিত পদার্থ। সঞ্চিত পদার্থ মানে উদ্ভিদ আমাদের জন্য যে যেটা সঞ্চয় করে রাখে। উদ্ভিদ আমাদের জন্য কি সঞ্চয় করে রাখে, খাবার সঞ্চয় করে রাখে। নিঃসৃত পদার্থ, নিঃসৃত পদার্থ হচ্ছে এইগুলি, এনজাইম, পিগমেন্ট, হরমোন, নেকটার। হ্যাঁ, তো এইগুলি ছাড়া তোমাদের বইয়ে বাকি যা দেওয়া আছে সব কি, বর্জ্য পদার্থ। ক্লিয়ার? আচ্ছা তোমরা, আচ্ছা সাউন্ড ক্লিয়ার কিনা বলো তো, আমি একটু দেখি। কয়েকজন কমেন্ট করতেছে হচ্ছে ক্লিয়ার না। স্যার, জি ভাই। যারা বলে ক্লিয়ার না ওদের নেটওয়ার্ক সমস্যা, তো আপনি কন্টিনিউ করেন, আমি আসছি ক্লাসে, আমি বলবো আপনাকে যদি কোনো আচ্ছা ক্লিয়ার না থাকে আর কি। আচ্ছা আচ্ছা। এবার আসো, এই যে এই পার্টটা দেখতে পাচ্ছ, এটা খুব ইম্পর্টেন্ট। গত বছর ঠিক এখান থেকে একটা এমসিকিউ আসছে। বুঝতে পারছো? আদি কোষ পেপটাইডোগ্লাইকেন, উদ্ভিদ কোষের কোষ প্রাচীর সেলুলোজ। আদি কোষের কোষ প্রাচীর হচ্ছে পেপটাইডোগ্লাইকেন নির্মিত। যেমন হচ্ছে তোমরা ছত্রাক পড়ছো তাই না? ছত্রাকের কোষ প্রাচীর কি কি নির্মিত বলো তো? সরি, তোমরা হচ্ছে ব্যাকটেরিয়া, আদি কোষ মানে হচ্ছে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া কোষ প্রাচীর হচ্ছে পেপটাইডোগ্লাইকেন নির্মিত। ঠিক আছে, তারপর হচ্ছে মিউকোপলিস্যাকারাইড, মুরামিক অ্যাসিড, টিকোইক অ্যাসিড, এরকম অনেকগুলি নাম পড়ছো। তবে প্রধান যে উপাদান ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে সেটা হচ্ছে পেপটাইডোগ্লাইকেন। উদ্ভিদ কোষের কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ, এটা তোমরা জানো। আর ছত্রাকের কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে কি, কাইটিন। ছত্রাকের কোষ প্রাচীর হচ্ছে কাইটিন নির্মিত। এটা হচ্ছে গত বছর বা তার আগের বছর সম্ভবত এটা আসছে, ছত্রাকের কোষ প্রাচীর। ঠিক আছে, এটা গত বছর আসছে। এটা ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন নির্মিত, এটা গত বছর আসছে। তাহলে এই বছর এই দুইটা বেশি ইম্পর্টেন্ট, প্রথম দুইটা আদি কোষ আর হচ্ছে উদ্ভিদ কোষ, এই বছরের জন্য বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আসো, এখান থেকে এই যে এই কোষ প্রাচীর, হ্যাঁ কোষ প্রাচীর
এটা মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট না, মেডিকেলে হচ্ছে এখান থেকে আসে না। তবে মেডিকেলে হচ্ছে এখান থেকে কি আসতে পারে আমি তোমাদেরকে বলতেছি, তবে ভার্সিটিতে এখান থেকে দুই একটা কোশ্চেন হয়, দেখাচ্ছি। কোষ প্রাচীরের যে সূক্ষ্ম গঠনটা আছে, সূক্ষ্ম গঠন, এই যে সূক্ষ্ম গঠনটা হচ্ছে তোমরা মুখস্থ করে ফেলবা। তোমাদের বইয়ে হচ্ছে যদি কারোর সামনে যদি বই থাকে, বইটাকে হচ্ছে সূক্ষ্ম গঠনের মধ্যে হচ্ছে একটা স্টার দিয়ে রাখো, ঠিক আছে? একটা স্টার দিয়ে রাখো সূক্ষ্ম গঠনের আগে। পুরো কোষ প্রাচীরের মধ্যে থেকে শুধু হচ্ছে সূক্ষ্ম গঠনটা বেশি ইম্পর্টেন্ট, এছাড়া বাকিগুলি থেকে সাধারণত আসে না, সূক্ষ্ম গঠন থেকে আসে। এর মধ্যে মাইসিলিটা হচ্ছে 3-4 বছর আগে, 3-4 বছর আগে না, 2-3 বছর আগে সম্ভবত মাইসিলি এটা হচ্ছে ঢাবিতে আসছিল, বুঝতে পারছো? তারপরে কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ, এটা হচ্ছে 1 বছর হচ্ছে এই যে কোষ কোষ প্রাচীরের প্রধান উপাদান কোনটি? সেলুলোজ। প্রায় 40% সেলুলোজ থাকে, 20% হেমিসেলুলোজ, 30% পেকটিন, 10% গ্লাইকোপ্রোটিন থাকে। তো এই কোষ প্রাচীরের হচ্ছে সেলুলোজটা আসছিল মেডিকেল একবার, আর এখান থেকে মাইসেলিটা আসছিল ঢাবিতে একবার, বুঝতে পারছো? কোষ প্রাচীরের কাজ তেমন একটা ইম্পর্টেন্ট না। প্রোটোপ্লাজমের চলন, প্রোটোপ্লাজমের চলন থেকে এখানে বেশি যে ইম্পর্টেন্ট যে টপিক সেটা হচ্ছে এই যে পার্কিনজে এবং থমাস হেনরি হাক্সলি, বুঝতে পারছো? হাক্সলির মতো প্রোটোপ্লাজম হচ্ছে জীবনের ভৌত ভিত্তি, আর হচ্ছে পার্কিনজে, এই দুইটা টপিক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেনের অতিরিক্ত কিছু নাম দেওয়া আছে, কোষ ঝিল্লি, প্লাজমা ল্যামা, সাইটোমেমব্রেন এবং বায়োমেমব্রেন, এই নামগুলি তোমরা মুখস্থ করে ফেলবো, বুঝতে পারছো? প্লাজমা মেমব্রেনের অপর নাম কি? মেডিকেলে হচ্ছে, মানে মেডিকেলে হচ্ছে এই কোশ্চেনটা বেশি আসে, কোনটি নয়, কোনটি নয় এরকম ধরনের কোশ্চেন বেশি আসে। তো তোমাদের দিয়ে দিব হচ্ছে প্লাজমা মেমব্রেনের নিচের কোনটি প্লাজমা মেমব্রেনের নাম নয়? কোষ ঝিল্লি, প্লাজমা ল্যামা, সাইটোমেমব্রেন আর হচ্ছে অনন্ত জলিল। তো হচ্ছে অ্যান্সার কি হবে? অনন্ত জলিল। তারপর আসা হচ্ছে গঠন সম্পর্কিত মডেল সমূহ। মডেলগুলি নাম পড়ে ফেলবা, ঠিক আছে? মডেলগুলির নাম পড়ে ফেলবা, কি কি মডেল দেওয়া আছে। এখান থেকে ফ্লুইড মোজাইক মডেলের গাঠনিক উপাদান ঠিক সেম, এখান থেকে হচ্ছে একই ক্যাটাগরির হচ্ছে কোশ্চেন হয়, নিচের কোনটি কোষ ঝিল্লির গাঠনিক উপাদান নয়, বুঝতে পারছো? তো গাঠনিক উপাদান হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার, মেমব্রেন প্রোটিন, গ্লাইকোক্যালিক্স আর হচ্ছে কোলেস্টেরল। গ্লাইকোক্যালিক্স মানে কি? গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিড দুইটার সমষ্টি হচ্ছে গ্লাইকোক্যালিক্স। আর মেমব্রেন প্রোটিনের মধ্যে কি আছে? তিনটা জিনিস আছে, খেয়াল করে দেখো এখানে তিনটা জিনিস। তো পরীক্ষা আসতে পারে নিচের কোনটি মেমব্রেন প্রোটিন নয়? এই তিনটা নাম দিয়ে দিবে, ইন্টিগ্রাল, পেরিফেরাল, লিপিড সম্পৃক্ত, সাথে আরেকটা দিয়ে দিবে। আচ্ছা, এই যে ভাইয়ারা, এই যে এই অংশটা যে দেখতে পাচ্ছেন, কোষ ঝিল্লি বিভিন্ন অবস্থা, ভাই এই জিনিস, এই জায়গাটা হচ্ছে একদম ক্যাপসুলের মতো গিলে ফেলতে হবে। এই যে এই কয়েকটা নাম একদম ক্যাপসুলের মতো গিলে ফেলতে হবে। এইগুলি কত ইম্পর্টেন্ট, কত ইম্পর্টেন্ট এটা হচ্ছে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, ঠিক আছে? মাইক্রোভিলাই, অন্ত্রের এপিথেলিয়াম, এতটুকু মনে রাখতে হবে, ঠিক আছে? অন্ত্রের এপিথেলিয়াম, মাইক্রোভিলাই কোথা থাকবে? অন্ত্রে থাকবে। এবং মাইক্রোভিলার কাজ কি? তোমরা পরিপাক এবং শোষণ ওইখানে তোমরা পড়ছিলা। ভিলাই, ভিলাই কোথায় পাওয়া যায়? ক্ষুদ্রান্ত্রে, ঠিক আছে? ভিলাই কোথায় পাওয়া যায়? ক্ষুদ্রান্ত্রে। ক্ষুদ্রান্ত মানে এখানে যে অন্ত্রের এপিথেলিয়াম বলতে ক্ষুদ্রান্তটাকে বোঝানো হয়েছে, এবং এর কাজ হচ্ছে শোষণ, বুঝতে পারছো? বিভিন্ন খাবার টাবার খাওয়ার পরে ডাইজেস্ট হয়ে যায়, হ্যাঁ, তারপরে ওই খাবারটাকে হচ্ছে শোষণ করে নেকে মাইক্রোভিলাই। ডেজমোজোম, ডেজমোজোম থেকে শুধু এই একটা ওয়ার্ড মনে রাখবে, এই যে টনোফাইব্রিল আছে না, এই ওয়ার্ডটা ডেজমোজোম, টনোফাইব্রিল, বাস শেষ, আর কিচ্ছু মনে রাখার দরকার নেই। ফ্যাগোসাইটিক ভেসিকল হচ্ছে কঠিন খাদ্য কণা, এতটুকু মনে রাখবা, কঠিন খাদ্য কণা, বাস। পিনোসাইটিক ভেসিকল মানে মনে রাখবা, পিনো মানে পানি, পানি মানে তরল, এই যে তরল পদার্থ। ওকে, কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে? আচ্ছা, এবার আসো সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম থেকে, আচ্ছা, ঝিল্লিবিহীন অঙ্গাণু, এই যে দেখো, ঝিল্লিবিহীন অঙ্গাণু, কাদের ঝিল্লি নাই বা কাদের পর্দা নাই, ঠিক আছে? কাদের হচ্ছে জামা কাপড় নাই, তাহলে মনে রাখবা প্রথম মামাই সেরা, প্রোটিওজোম, মাইক্রোটিবিউল, মাইক্রোফিলামেন্ট, রস্বই দিয়ে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট মনে রাখতে পারো, হ্যাঁ, রস্বই দিয়ে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, সেন্ট্রিওল এবং রাইবোজোম। এর মধ্যে এই দুইটা বেশি ইম্পর্টেন্ট, সেন্ট্রিওল এবং রাইবোজোম, কারণ এই দুইটার কথা সরাসরি তোমাদের বইয়ে লেখা আছে। সেন্ট্রিওল এবং রাইবোজোমের কথা তোমাদের বইয়ে সরাসরি লেখা আছে, বুঝতে পারছো?
এবার আসো নেক্সট, তোমরা গ্লাইকোলাইসিস, গ্লাইকোজেনেসিস এবং গ্লুকোনিওজেনেসিস এই তিনটার মধ্যে হচ্ছে তোমরা গেঞ্জাম লাগাও। সম্ভবত তোমাদের আগের ক্লাসে হচ্ছে তোমাদেরকে এইগুলো হচ্ছে সব ক্লিয়ার করে দিছে, এখন আমি আবারও রিপিট করতেছি। গ্লাইকোলাইসিস, লাইসিস মানে কি বলতো? লাইসিস মানে ভাঙা, বিদীর্ণ করা, ভেঙে ফেলা, ঠিক আছে? লাইসিস মানে এখন কাকে ভাঙবে? গ্লাইকোকে ভাঙবে। গ্লাইকো মানে কি? গ্লুকোজ। ওকে, তো গ্লাইকোলাইসিস মানে হচ্ছে গ্লুকোজের ভাঙন। এই যে গ্লুকোজ বা হচ্ছে শর্করা ভাঙবে, কোথায় ভাঙবে বা কোথায় সংগৃহীত হবে? সাইটোপ্লাজমে সংগৃহীত হবে। ক্লিয়ার? এবার আসো গ্লাইকোজেনেসিস এবং গ্লুকোনিওজেনেসিস এই দুইটা আছে কোথায় বলো তো? এই দুইটা আছে তোমাদের পরিপাক চ্যাপ্টারে। গ্লাইকোজেনেসিস এবং গ্লুকোনিওজেনেসিস আছে পরিপাক চ্যাপ্টারে। জেনেসিস মানে, জেনেসিস মানে হচ্ছে সঞ্চয় হওয়া বা হচ্ছে তৈরি হওয়া, তৈরি হওয়া, সঞ্চয় হওয়া, এরকম অর্থে বোঝায় হচ্ছে জেনেসিস। ওকে, আচ্ছা, তো এখানে জেনেসিস কে সঞ্চিত হবে? গ্লাইকো। গ্লাইকো মানে কি? গ্লুকোজ। তো গ্লুকোজ সঞ্চিত হবে কি হিসেবে? সঞ্চিত হবে গ্লাইকোজেন হিসেবে সঞ্চিত হবে। কোথায় সঞ্চিত হবে? লিভারে সঞ্চিত হবে। ক্লিয়ার? এবার আসা হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। নিউ মানে কি? নিউ মানে নতুন জিনিস। নিউ নতুন জিনিস, আগের দুইটা আমার শর্করা ছিল, এবার নতুন জিনিস আসবে অশর্করা। অশর্করা বলতে আমরা কি বুঝি? প্রোটিন এবং লিপিড। এবং হ্যাঁ, প্রোটিন এবং লিপিড অশর্করা থেকে কনভার্ট হয়ে শর্করা পরিণত হয়ে তারপরে যকৃতে সঞ্চিত হওয়াটাকে বলা হয় তোমার গ্লুকোনিওজেনেসিস। ঠিক আছে, তাহলে এই দুইটা হচ্ছে গ্লাইকোজেনেসিস। জেনেসিস দুইটাই হচ্ছে লিভারে, আর লাইসিসটা হবে সাইটোপ্লাজমে। আর গ্লাইকো ওয়াটা যেখানে থাকবে সেই দুইটা হচ্ছে শর্করা রিলেটেড, গ্লাইকো। আর গ্লুকো যখন হয়ে যাবে গ্লুকোনিও, তখন অশর্করা। ক্লিয়ার? গ্লাইকোজেনোলাইসিস, ভাইয়া তুমি কি এটা নতুন বানাইলে নাকি নিজের মন মতো? গ্লাইকোজেনোলাইসিস, আচ্ছা। গ্লাইকোলাইসিস মানে হচ্ছে, ভাইয়া আমি আবার বলতেছি, গ্লাইকোলাইসিস মানে ভাইয়া হচ্ছে, লাইসিস মানে হচ্ছে ভাঙা। বুঝতে পারছো? কে ভাঙবে? গ্লাইকো ভাঙবে। গ্লাইকো মানে কি? গ্লুকোজ। গ্লুকোজ মানে হচ্ছে শর্করা। এই যে গ্লুকোজ এবং শর্করা ভাঙবে। ঠিক আছে, আর এটা কোথায় সংগৃহীত হবে? সাইটোপ্লাজমে সংগৃহীত হবে। আচ্ছা, লাইসিস মানে হচ্ছে যে কোনো জিনিস হচ্ছে ভাঙা। ঠিক আছে, এখন গ্লাইকোজেনোলাইসিস, জেনোলাইসিস, গ্লাইকোজেন হইতে পারে, গ্লাইকোজেন ভাঙছে, এরকম কিছু একটা হইতে পারে, যদি থাকে, আমার জানা নেই গ্লাইকোজেনোলাইসিস বলতে কোন কিছু আছে। আচ্ছা, এবার আসো তোমার হচ্ছে রাইবোজোম, অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। না ভাই, আজকে পুল নাই, তোমরা হচ্ছে খালি পুল পুল করো, এত পুল দিয়ে কি হবে? হুম, পোল তো তোমরা হচ্ছে আগে পড়ছোই, পোলের পরীক্ষা তোমরা আগে দিছো। আচ্ছা, এবার আসো তোমার হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস, রাইবোজোমের হচ্ছে রাইবোজোম। হ্যাঁ, রাইবোজোম থেকে যেহেতু গত বছর চলে আসছে আমাদের, তো এই বছর রাইবোজোম থেকে আসার সম্ভাবনা খুবই কম। তবে রাইবোজোমের হচ্ছে কাজটা পড়তে হবে। হ্যাঁ, রাইবোজোমের কাজটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। তো রাইবোজোমের কাজটা তোমাদের জন্য হচ্ছে, এখানে একটা জিনিস খেয়াল করো, প্রোটিন সিনথেসিস করে। রাইবোজোমের প্রধান কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করা। তো তোমাদের জন্য হচ্ছে তোমাদের বইয়ে যতগুলি প্রোটিন সংশ্লেষণ করে যারা যারা, আমি হচ্ছে একসাথে হচ্ছে এগুলি সিরিয়াল অনুযায়ী হচ্ছে বানাইছি। বুঝতে পারছো? তো এগুলো হচ্ছে তোমরা মনে রাখবা। এর মধ্যে রাইবোজোম, অমোসিলিন, এন্ডোপ্লাজম, ক্রিটোক্লাম, আরএনএ এবং নিউক্লিওলাস, এই চারটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই চারটা সরাসরি প্রোটিন সংশ্লেষণ করবে, সরাসরি ডিরেক্ট প্রোটিন সংশ্লেষণ করবে। আর পরে যে দুটো আছে, এই দুটো একটু কম ইম্পর্টেন্ট। এই দুটো সরাসরি ইম্পর্টেন্ট, মানে সরাসরি প্রোটিন সংশ্লেষণ করে না, এরা হচ্ছে প্রয়োজনে প্রোটিন সংশ্লেষণ করে। তবে প্রথম যে চারটা, এই চারটা সরাসরি প্রোটিন সংশ্লেষণ করে। এবার হচ্ছে রাইবোজোমের কাজ। আর রাইবোজোমের কাজটা হচ্ছে পড়ে ফেলবা, প্রতিটি সন্তানের গালে স্নেহ। ঠিক আছে, প্রতিটি মানে হচ্ছে প্রোটিন সংশ্লেষণ, সন্তান মানে হচ্ছে সাইটোক্রোম উৎপন্ন, গালে মানে হচ্ছে গ্লুকোজের ফসফোরাইলেশন, আর স্নেহ মানে হচ্ছে স্নেহ বা ফ্যাট বিপাক। স্নেহ বা ফ্যাট বিপাক আরেকজন করে, কে বলতো? আমি চিত্র আঁকি, চিত্র দেখে তোমরা বলতে পারো কিনা দেখি তো।
যদিও এখানে চিত্রটা আঁকাটা হচ্ছে একটু কষ্টকর, আল্লাহ জানে কি আঁকছে এটা, তোমরা বুঝতেছো কিনা, চিত্র বোঝা যায়? আচ্ছা, এবার আসো গোলকিপারি। গোলকিপারি খুব ইম্পর্টেন্ট। গোলকিপারি থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের। আচ্ছা, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ হচ্ছে, মানে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরি হয় হচ্ছে গোলকিপারি থেকে, বুঝতে পারছো? আচ্ছা, আর হচ্ছে গোলকিপারি কাজ, এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, গোলকিপারি তৈরি হয় হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে, মানে গোলকিপারির বাপ হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর গোলকিপারির চাচা হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, বুঝতে পারছো? গোলকিপারির বাপ হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর অমসৃণ এন্ডোপ্লাজম গোলকিপারির চাচা হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। গোলকিপারি কাজটা বেশি ইম্পর্টেন্ট। গোলকিপারি কাজটা পড়বা, প্রকারটা পড়বা, যেহেতু এখানে তিনটা দেওয়া আছে তো পরীক্ষা আসতেই পারে যে নিচের কোনটি গোলকিপারি প্রকার নয়, ঠিক আছে? আর হচ্ছে গোলকিপারি এখানে হচ্ছে লাল কালি জিনিসগুলো একটু ভালোভাবে মনে রাখবা। পেঁচা এবং বিড়ালে স্নায়ু কোষে, কোষের ট্রাফিক পুলিশ, এই জিনিসটা বেশি ইম্পর্টেন্ট। কোষের ট্রাফিক পুলিশ এবং কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, গোলকিপারিকে বলা হয় কার্বোহাইড্রেট ফ্যাক্টরি এবং কোষের ট্রাফিক পুলিশ। এই দুইটা লাইন খুব ইম্পর্টেন্ট। আর হচ্ছে গোলকিপারি কাজ। গোলকিপারি কাজ এই ছন্দটা দিয়ে মনে রাখবা, এই ছন্দটা দিয়ে মনে রাখবা গোলকিপারি কাজ। চাচা বলতে কি বুঝাচ্ছে? আচ্ছা, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুইটা ভাই। তো মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে যদি হচ্ছে গোলকিপারির সৃষ্টি হয়, মানে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোত্থেকে আসে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। তাহলে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে যদি গোলকিপারি সৃষ্টি হয়, তাহলে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে আমি গোলকিপারি কি বলবো? জাহাঙ্গীরনগর আইকিউ আসে, ঠিক আছে? অমুক অমুকের সন্তান, অমুকের সাথে অমুকের রিলেশন করে করে তারপর বলবো তাহলে অমুক তোমার কি হয়, ঠিক আছে? এই জিনিস ভাই, এর আগে কি আপনি ক্লাস নিয়েছেন আমাদের? না রে ভাই, আমি তোমাদের ক্লাসটা নিই নেই। আহ, যদি ফেজ 3 হয়ে থাকে, ফেজ 3 এর ক্লাসটা হচ্ছে আমি নিই নি, হ্যাঁ? আচ্ছা, এবার আসা হচ্ছে গোলকিপারির কাজ। তো গোলকিপারি কাজটা হচ্ছে এখানে এ কোণ অপপ্রলাপ, হ্যাঁ, এ কোণ অপপ্রলাপ ভাই, এটা দিয়ে হচ্ছে মনে রাখবা এই ছন্দটা দিয়ে। এখানে হচ্ছে এনজাইম এটিপি সংশ্লেষণ, কোষ প্লেট, অপ্রোটিন জাতীয় পদার্থ সংশ্লেষণ, পলিস্যাকারাইড আর হচ্ছে লাইসোজোম। হ্যাঁ, এর মধ্যে লাইসোজোমটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা মেডিকেল 2010-11 সালে আসছিল। আর এখানে যে এটিপিটা দেখতে পাচ্ছ, এটিপি তৈরি করবে কে বলতো বাচ্চারা? তোমরা কি জানো, সারা জীবন কি পড়ে আসছো যে এটিপি কে তৈরি করে? এটিপি বা শক্তি কে তৈরি করবে? না পারলে এখন অনলাইনে মানে মেরে একদম নাক মুখ বোতা বানায় ফেলবো। এটিপি বা শক্তি কে তৈরি করে? মাইটোকন্ড্রিয়া, গুড। এখন এই যে এটিপি, গোলকিপারির কাজ তো এটিপি তৈরি করা না। গোলকিপারি হচ্ছে মাইটোকন্ড্রিয়াকে বলবে যে এটিপি তৈরি করতে, মানে মাইটোকন্ড্রিয়ার সাহায্যে, তোমাদের বইয়ে লেখা আছে দেখবা, তোমাদের বইয়ে লেখা আছে মাইটোকন্ড্রিয়া, মানে গোলকিপারি মাইটোকন্ড্রিয়ার সাহায্যে এটিপি তৈরি করে, বুঝতে পারছো? এটা খেয়াল করো। উম, আচ্ছা শোনো, আমি যেগুলি ইম্পর্টেন্ট বলতেছি এগুলি থেকে হচ্ছে সাধারণত আসে, হ্যাঁ? তবে তোমরা হচ্ছে এগুলি, মানে আসার সম্ভাবনা 99%, 99% না, মোটামুটি 70 থেকে 80% সম্ভাবনা হচ্ছে এগুলি থেকে আসার, এগুলি থেকে আসে। আর বাকি অন্য জায়গা থেকে হচ্ছে যদি দিয়ে দেয় কোনো বছর অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তাহলে তো আমার কিছু করার নেই। এই জন্য তোমরা সবাই পড়বা, আমি ইম্পর্টেন্ট গুলি বলতেছি, ইম্পর্টেন্ট গুলি ভালো করে পড়বা, বেশি করে পড়বা, হ্যাঁ? পরীক্ষার আগে তখন তো তুমি সব পড়তে পারবে না, আর সব মনে থাকে না। যদি সবার যদি মনে থাকতো, তাহলে এডমিশন টেস্টে সবাই হচ্ছে 100 পেয়ে ফার্স্ট হইতো, ঠিক আছে? এডমিশন টেস্টে কেউ 100 পেয়ে ফার্স্ট হয় না। যে ঢাকা মেডিকেল কলেজে পড়ে ওই 80 পেয়ে, তো 20 নাম্বার 80 পেয়ে চান্স পায় ঢাকা মেডিকেল কলেজে, তো বাকি 20 নাম্বার গেল কই? ঠিক আছে, সে তো সব পারে না। আর তুমি মেডিকেলে চান্স পেতে গেলে তোমার তো 100তে 100 দরকার নেই। মেডিকেলে চান্স পেতে গেলে তোমার দরকার হচ্ছে কত? 65-70 এরকম নাম্বার প্রয়োজন, তাই না? আসলে সবকিছু তো মনে থাকে না। আর দেখা যায় ইম্পর্টেন্ট জিনিসগুলি হচ্ছে থেকে হচ্ছে তোমার 60 থেকে 70% এমসিকিউ আসে, আর বেশি আসে। আচ্ছা, এবার আসা হচ্ছে লাইসোজোম। লাইসোজোমটা ভাই হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এর মধ্যে এখানে একটা জিনিস খেয়াল করো,
আরবিসিতে লাইসোজোম থাকে না, আরবিসিতে লাইসোজোম থাকবে না। কেন থাকবে না বলতো? লাইসোজোমের কাজটা কি? ধরো একটা লোক সারাদিন গাঁজা খায়, সারা রাত দিন পরে গাঁজা খায়, ওর তুমি যা দেখলে মসজিদে ইমামতি করতেছে, মানে এটা সম্ভব? মানে হচ্ছে কেমন লাগবে তখন তোমার? আরেকটা লোক মনে করো খুবই ভালো মানুষ, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে খুবই ভালো মানুষ, তুমি দেখলা সে হচ্ছে গাঁজার আসর বসে সে গাঁজা টানতেছে, তাহলে জিনিসটা কেমন দেখা গেল না? অর্থাৎ যে যেমন তাকে সেখানে পাওয়া যাবে। খেয়াল করে দেখো, লাইসোজোমের কাজ কি? লাইসোজোমের কাজ আমরা পড়ছি হচ্ছে ফ্যাগোসাইটোসিস, তাই না? তাহলে লাইসোজোম এমন কোষই থাকবে যে কোষটার কাজ হচ্ছে ফ্যাগোসাইটোসিস করবে। তাহলে প্রাণীদেহের শ্বেত রক্তকণিকায় অধিক সংখ্যক লাইসোজোম পাওয়া যায়। তাহলে লাইসোজোমের কাজ কি? ফ্যাগোসাইটোসিস করা। তাহলে শ্বেত রক্তকণিকার কাজ কি? আমরা পড়ে আসছি মানে ফ্যাগোসাইটোসিস করা। তাহলে এই জায়গায় শ্বেত রক্তকণিকায় অধিক পরিমাণ লাইসোজোম থাকবে। আর আরবিসিতে লাইসোজোম কি থাকবে না, কারণ আরবিসির কাজ তো আমার লাইসোজোম তৈরি করা না, মানে মানে ফ্যাগোসাইটোসিস না। আরবিসির কাজ কি? আরবিসির কাজ হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড পরিবহন। ঠিক আছে? আহ, তোমাদের বই দেওয়া দেওয়া আছে, দেখবা হচ্ছে আজ আমি, মানে হচ্ছে একটা, মানে অনেকগুলি দেওয়া আছে, এটা একটা ছন্দ আছে, আজ আমি রক্ত বিলিয়ে গ্রুপিং করব। মানে আজ আমি মানে হচ্ছে তোমার হচ্ছে অম্লক্ষারের, আমি মানে হচ্ছে অম্লক্ষারের ভারসাম্য রক্ষা করা। তারপর হচ্ছে আজ মানে হচ্ছে তোমার অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড পরিবহন করা। আজ আমি রক্ত মানে হচ্ছে রক্তের আহ, অম্লক্ষারকত মানে হচ্ছে ভারসাম্য, অম্লক্ষারের ভারসাম্য রক্ষা করা। রক্ত বিলিয়ে বিলিরুবিন তৈরি, মানে হচ্ছে বিলিরুবিন তৈরি করা, বিলিরুবিন বিলিভার্ডিন। গ্রুপিং করবো মানে হচ্ছে অ্যান্টিজেনের মাধ্যমে রক্ত গ্রুপিং এ হেল্প করা আরবিসি। মানে এই কয়েকটা পয়েন্ট তোমাদের বইয়ে দেওয়া আছে, বুঝতে পারছো? তো এইগুলি হচ্ছে প্রত্যেকটা, মানে রক্তকণিকার, প্রত্যেকটা রক্তকণিকার কাজ হচ্ছে মানে খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেক বছর প্রত্যেকটা রক্তকণিকা থেকে একটা করে আসে। হ্যাঁ, আচ্ছা। তো চাইলে লিখে নিতে পারো, আরবিসির মানে লোহিত রক্তকণিকার হচ্ছে কাজ হচ্ছে মানে ছন্দটা হচ্ছে আজ আমি রক্ত বিলিয়ে গ্রুপিং করব। আজ আমি আজ আমি রক্ত বিলিয়ে গ্রুপিং করব। আজ আমি রক্ত বিলিয়ে গ্রুপিং করব। ঠিক আছে? আচ্ছা, এবার আসো লাইসোজোমের, লাইসোজোম স্টেবিলাইজার। হ্যাঁ, লাইসোজোম স্টেবিলাইজার এবং হচ্ছে লাইসোজোম লেবিলাইজার, এটা খুব ইম্পর্টেন্ট। তোমাদের বই এখন হচ্ছে এটা মোটা কালি করে লেখা আছে। কোনটাতে আবার কি ভাই হচ্ছে মিলাই নিও। আজ আমি, আচ্ছা, আজ মানে হচ্ছে অম্লক্ষারের ভারসাম্য রক্ষা করা। আমি মানে হচ্ছে সরি, আজ মানে হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন করা। আজ মানে হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন করা। আমি মানে হচ্ছে অম্লক্ষারের ভারসাম্য রক্ষা করা। আজ আমি রক্ত মানে হচ্ছে রক্তের অম্লত্ব এবং ক্ষারকত্ব রক্ষা করা। ঠিক আছে? সান্দ্রতা রক্ষা করা। আজ আমি রক্ত বিলিয়ে মানে হচ্ছে বিলিরুবিন বিলিভার্ডিন তৈরি করা। ঠিক আছে? গ্রুপিং করবো, গ্রুপিং মানে হচ্ছে রক্ত গ্রুপিং এ হেল্প করে। মানে অ্যান্টিজেন থাকে তো আরবিসির মধ্যে, অ্যান্টিজেনটা হচ্ছে রক্ত গ্রুপিং এ হেল্প করে, এই আর কি। যে জানে, আজ জানে কি জিত না করো। আচ্ছা, এবার আসো লাইসোজোম স্টেবিলাইজার এবং হচ্ছে লাইসোজোম লেবিলাইজার। স্টেবিলাইজার খেয়াল করো, স্টেবিলাইজার মানে হচ্ছে স্টেবল। স্টেবল মানে কি? স্থির। স্থির মানে হচ্ছে যেটা হচ্ছে স্থির থাকবে, কোনো ঝামেলা টামাল হবে না, যেটা হচ্ছে তোমার হচ্ছে ভাঙবে না। সহজ বাংলা কথায় লাইসোজোম ঝিল্লিতে স্থিতি দান করে। দেখো এইখানে স্থিতি, স্টেবল মানে হচ্ছে মনে করবো হচ্ছে কি বললাম, স্টেবল। স্টেবিলাইজার হচ্ছে স্টেবল থেকে, স্টেবল মানে হচ্ছে স্থির, স্থির মানে স্থিতি। ফলে লাইসোজোম এনজাইম সমূহ হচ্ছে বের হয়ে আসতে পারে না। দেখছো, লাইসোজোম এনজাইম যখন হচ্ছে স্থির থাকবে, এবং লাইসোজোমের এনজাইম সমূহ হচ্ছে কি বিগলিত হতে পারবে না বা হচ্ছে বের হয়ে আসতে পারবে না। হ্যাঁ, অঙ্গাণু আবিষ্কার এবং নামকরণ হচ্ছে পড়তে হবে। এবার আসো লাইসোজোম লেবিলাইজার। লেবিলাইজার মানে হচ্ছে তোমার হচ্ছে লেভেল, মানে হচ্ছে যেটা হচ্ছে ভেঙে যাবে, বুঝতে পারছো? যেহেতু আগেরটা স্টেবিলাইজার মানে যেহেতু ভাঙবে না, ঠিক আছে, আর লেবিলাইজার মানে হচ্ছে তোমার হচ্ছে ভাঙবে। ওকে, তাহলে হচ্ছে ঝিল্লি বিদীর্ণ করবে, মনে থাকবে। আবার বিদীর্ণ করাটাকে বলা হচ্ছে কি? অটোলাইসিস। নিজেরটা নিজেই হচ্ছে ভেঙে ফেলতেছে। অটো মানে হচ্ছে স্বয়ংক্রিয়, আর লাইসিস মানে ভাঙা, স্বয়ংক্রিয়ভাবে ভাঙা, নিজেরটা নিজে ভেঙে ফেলা। আচ্ছা, লাইসোজোমের এখানে একটু মনে রাখবা তোমরা, অ্যাভেঞ্জার্স মানে থর মুভি দেখছো? থর অথবা অ্যাভেঞ্জার্স মুভি, মানে অ্যাভেঞ্জার সিরিজের মুভিগুলি, ওইখানে একটা ক্যারেক্টার ছিল লকি। ঠিক আছে? লকি একটা ক্যারেক্টার ছিল, একটা অদ্ভুত ক্যারেক্টার। সে কখনো কখনো ভালো, আবার কখনো হঠাৎ করে খারাপ হয়ে যায়, এরকম মানে হচ্ছে অদ্ভুত একটা ক্যারেক্টার। তো বুঝতে পারছো তো? এখানে লাইসোজোমের বিস্তৃতি, লাইসোজোমটাও ঠিক এরকম, লাইসোজোম ভালো করে আবার খারাপও করে।
ঠিক আছে, সে হচ্ছে মাঝে মাঝে আমাদের ক্যান্সার করে, আবার আমাদের বডি হচ্ছে ফ্যাগোসাইটোসিস করে, তাই না? তাহলে হচ্ছে এটা হচ্ছে লাইসোজোম যেরকম, মানে লাইসোজোমটা যেমন, লকি হচ্ছে ওইটাও এমন। তো লাইসোজোম হচ্ছে বিস্তৃত হচ্ছে কোথায় কোথায় পাওয়া যাবে লাইসোজোম? লকিতে পাওয়া যাবে। লকি মানে কি? এল দিয়ে হচ্ছে লিভার, ডব্লিউ মানে হচ্ছে ডব্লিউবিসি, কে মানে হচ্ছে কিডনি, আই মানে হচ্ছে ইন্টেস্টাইন বা হচ্ছে অন্ত্র। ক্লিয়ার? মনে থাকবে। আচ্ছা, এখানে লাইসোজোমের কাজটা হচ্ছে বোধহয় মিসিং হয়ে গেছে। আচ্ছা দেখো, লাইসোজোমের কাজটা মনে রাখবো হচ্ছে কে পা বা, মাউস দিয়ে লেখাটা হচ্ছে কষ্টকর। দেখো, সবাই বুঝতে পারতেছো না? কে পাবা। তোমাদের পাশে যদি হচ্ছে খাতা কলম থাকে তোমাদের কাছে, তাহলে হচ্ছে তোমরা হচ্ছে একটু কষ্ট করে হচ্ছে লিখে নাও, হ্যাঁ, একটু কষ্ট করে লিখে নাও। লকিটা আবার দেখান। এই যে ভাই দেখো, লকি, লকি মানে হচ্ছে লাইসোজোমের বিস্তৃতি, কোথায় কোথায় পাওয়া যায়। ওহরে, ওই লেখাটা মিশে গেল। এল মানে হচ্ছে লিভার, ডব্লিউ মানে হচ্ছে ডব্লিউবিসি মানে শ্বেত রক্তকণিকা, কে মানে হচ্ছে কিডনি, আই মানে হচ্ছে ইন্টেস্টাইন। আচ্ছা ভাই, তোমরা হচ্ছে ভিডিওটা দেখে নিও, হ্যাঁ, এটা তো ফেসবুকে থাকবে, তো দেখে নিও। রিপিট করার সময় নাই, রিভিউ ক্লাস বিশাল, এখানে শুধু ইম্পর্টেন্ট জিনিসগুলো আলোচনা করা হবে। আচ্ছা শোনো, কে পা পা, লেখা বোঝা যায়? কে পাবা। কে মানে হচ্ছে, শোনো স্পষ্ট করে খুব ভালো করে মনে রাখো, কে মানে হচ্ছে ক্যারাটিন আর হচ্ছে ক্যান্সার। কে মানে হচ্ছে কি? ক্যারাটিন আর হচ্ছে ক্যান্সার। কে মানে ক্যারাটিন, ক্যারাটিন তৈরি করবে লাইসোজোম। কে মানে হচ্ছে, এটা হচ্ছে লাইসোজোমের কাজ। আমি এখন যেটা বলতেছি সেটা হচ্ছে লাইসোজোমের কাজ। কে পাবা, কে পাবা। কে মানে হচ্ছে ক্যারাটিন আর হচ্ছে ক্যান্সার। পি মানে হচ্ছে ফ্যাগোসাইটোসিস। এ মানে হচ্ছে অটোলাইসিস। বি মানে হচ্ছে বিগলনকারী। এ মানে হচ্ছে অটোফেগি। বুঝতে পারছো? আবারও বলি, কে মানে হচ্ছে ক্যারাটিন এবং ক্যান্সার। পি মানে হচ্ছে ফ্যাগোসাইটোসিস। এ মানে হচ্ছে অটোলাইসিস। বি মানে বিগলনকারী। এ মানে অটোফেগি। এই ক্লাসটা ভাই হচ্ছে ফেসবুকে থাকবে, তোমরা ওইখান থেকে যদি মনে আছে আবার দেখে নিও। আচ্ছা, আমি একটু আগে তোমাদেরকে বলে আসছিলাম, হ্যাঁ, ক্যান্সার সৃষ্টি করে। তারপর হচ্ছে তোমার হচ্ছে, এখানে খেয়াল করো, গোলগি বডি। ক্যান্সার যদিও সি দিয়ে, কিন্তু হচ্ছে কে দিয়ে মনে রেখো আর কি, ঠিক আছে, মানে বাংলায় মনে রেখো। আচ্ছা, গোলগি বডি, আমি তোমাদেরকে একটু আগে বলছি, গোলগি বডি, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম একটা সম্পর্ক আছে। মসৃণ এন্ডোপ্লাজমিক থেকে গোলগি বডি তৈরি হয়। তাহলে গোলগি বডির বাপকে মসৃণ, আর মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। গোলগি বডির চাচা হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো এখানে তিনজন হচ্ছে তিনটা রাজ্য নিবে। আমাদের খাবারের রাজ্য হচ্ছে তিনটা: শর্করা, আমিষ আর হচ্ছে ফ্যাট। গোলগি বডি বলছে আমি কার্বোহাইড্রেট সংশ্লেষণ করব। গোলগি বডি শর্করা সংশ্লেষণ করবো এবং শর্করা নিয়ে গেল। অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম থাকে, এই জন্য সে বলছে আমি প্রোটিন সংশ্লেষণ করব। রাইবোজোমের কাজ প্রোটিন সংশ্লেষণ করা, আমি প্রোটিন সংশ্লেষণ করব। তাহলে বাকি মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তোমার হচ্ছে স্বাভাবিকভাবে কি পেয়ে গেল? ফ্যাট পেয়ে গেল, মানে লিপিড। তাহলে হচ্ছে এই তিনজনের কাজ হচ্ছে কি? এই তিনটা জিনিস সংশ্লেষণ করা। গোলগি বডি কার্বোহাইড্রেট, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রোটিন, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম লিপিড বা ফ্যাট। মনে থাকবে? বাইরে বইতে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে হচ্ছে লাইসোজোম তৈরি হয়, বইয়ে লেখা আছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে হচ্ছে গোলগি বডি সৃষ্টি হয়, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। আমার উপরে এগুলো নাজিল হয় নাই, বইয়ের মধ্যে সবকিছু আছে। আমি এগুলো হচ্ছে মানে হচ্ছে আকাশ থেকে আমার উপর নাজিল হয় না, আমি নিজে বানাই না এগুলি।
এক প্রশ্ন বারবার বারবার করতেছে। আবার বই এটাও লেখা আছে গোলগি বডি থেকে হচ্ছে এই লাইসোজোম তৈরি হয়। বুঝতে পারছো? আসলে এইগুলি তোমাদের বইয়ে দেওয়া আছে, যেটা আছে সেটা হচ্ছে তোমার মুখস্থ করে ফেলতে হবে। বইয়ে যদি দেওয়া থাকে যে হচ্ছে তোমার কুদ্দুস আলী আমেরিকার প্রেসিডেন্ট, তাহলে হচ্ছে তোমার ওইটাই পড়তে হবে, কুদ্দুস আলী আমেরিকার প্রেসিডেন্ট। ঠিক আছে? ডোনাল্ড ট্রাম্প জো বাইডেন ভুলে যেতে হবে। আচ্ছা আচ্ছা, সরি আমি একটু হাইপার হয়ে গেছি। মানে এক প্রশ্ন বারবার করছো তো এই জন্য। আচ্ছা, তো সরি। কাজ, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করা। মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা তোমরা পড়ে নিও, হ্যাঁ। গোলগোবরিক কাজ, সরি, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ তেমন একটা ইম্পর্টেন্ট না। এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা তোমরা একটু দেখে নিও, হ্যাঁ। আচ্ছা, এবার আসো, এইবার আসল খেলা। গত 3 থেকে 4টা বছর ধরে, গত 3টা বছর ধরে বা হচ্ছে 4 বছর ধরে শুধু 2টা অঙ্গাণু থেকে মেডিকেল এমসিকিউ আসতেছে। নাম্বার 1 মাইটোকন্ড্রিয়া, নাম্বার 2 ক্লোরোপ্লাস্ট মানে প্লাস্টিড। ঠিক আছে? নাম্বার 1 মাইটোকন্ড্রিয়া, নাম্বার 2 প্লাস্টিড, মানে এই দুইটা ইনশাল্লাহ এই বছর হচ্ছে একটা এমসিকিউ মাইটোকন্ড্রিয়া এবং হচ্ছে প্লাস্টিড থেকে পাবা, মোটামুটি শিওর। ঠিক আছে? তো হচ্ছে আহ, এখন এখান থেকে মাইটোকন্ড্রিয়া থেকে হচ্ছে শোনো, মাইটোকন্ড্রিয়া আসলে ইম্পর্টেন্ট বলতে মাইটোকন্ড্রিয়া পুরো টপিকটাই ইম্পর্টেন্ট, এবং প্লাস্টিক পুরো টপিকটা ইম্পর্টেন্ট, এর মধ্যে ইম্পর্টেন্ট কিছু নাই, পুরো টপিকটাই ইম্পর্টেন্ট। বুঝতে পারছো? এখান থেকে কোনো কিছু বাদ দিও না। মানে কাজ স্পেশালি হচ্ছে দুইটার যে কাজ আছে, কাজগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আর প্লাস্টিকের ক্ষেত্রে কোনো কাজ না, পুরো মানে দুইটার সবগুলো ইম্পর্টেন্ট, কোনো কিছু বাদ দিও না। যা যা আছে সবগুলো হচ্ছে বই থেকে ভাইয়ারা যা দাগাই দিচ্ছে, মানে হচ্ছে মানে যা দাগানো আছে এগুলো সবগুলো পড়ো। যদি পারো মাইটোকন্ড্রিয়া এবং হচ্ছে প্লাস্টিক দাগানোর বাইরেও তোমার কাছে যদি মনে হয় কিছু ইম্পর্টেন্ট মনে হচ্ছে তোমার, তাহলে তুমি পড়ে ফেলো। ওকে? আচ্ছা, এখান থেকে এই যে আবিষ্কারক প্রত্যক্ষ করেন, নামকরণ করেন, হ্যাঁ। তো এখানে দেখো মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেন কলিকার, প্রত্যক্ষ করেন ওয়াল্টার ফ্লেমিং, নামকরণ করেন বেন্দা, বায়োপ্লাস নামকরণ করেন অল্টম্যান। ওকে? তো এখন ধরো এখনকার দিনে একটা ছেলে যখন হচ্ছে একটা মেয়েকে যখন প্রপোজ করে, তখন হচ্ছে মেয়েটা হচ্ছে কিভাবে রিফিউজ করে? রিফিউজ করে হচ্ছে বলে হচ্ছে ভাইয়া। আহ, ভাইয়া ডাকলে হচ্ছে তখন ছেলেটা বুঝে যায় যে হচ্ছে শি কল মি ভাইয়া, আই ওয়ানা বি সাইয়া। তো হচ্ছে এখন ধরো একটা মেয়ে একটা ছেলেকে প্রপোজ করছে, কিন্তু ছেলেটার মেয়েটাকে ভালো লাগে না, তখন ছেলেটা হচ্ছে কিভাবে রিফিউজ করবে? বলবে আপন বাই কবা। ঠিক আছে? আপন বাই কইবা, আপন বাই কবা। তা আপন মানে হচ্ছে আদি হচ্ছে কলিকার, প মানে হচ্ছে প্রত্যক্ষ করেন ওয়াল্টার ফ্লেমিং, নামকরণ করেন বেন্দা, বাই মানে হচ্ছে বায়োপ্লাস নামকরণ করেন অল্টম্যান। বুঝতে পারছো তোমরা এই জায়গাটা? আবারও বলি, আবিষ্কার করেন কলিকার, প্রত্যক্ষ করেন ওয়াল্টার ফ্লেমিং, নামকরণ করেন বেন্দা, বায়োপ্লাস নামকরণ করেন অল্টম্যান, আপন বাই কবা। ওকে? এবার মাইটোকন্ড্রিয়ার কাজ। মাইটোকন্ড্রিয়ার কাজ হচ্ছে এখানে তোমরা দেখো, এখানে যেগুলি আছে এগুলি সব পড়ে ফেলবা, হ্যাঁ। ডেলস দিয়ে মাইটোকন্ড্রিয়ার কাজটা হচ্ছে ডিল করবা, মাইটোকন্ড্রিয়াকে ডিল করবা ডেলস দিয়ে। ওকে? এখানে একটু কষ্ট করে তোমরা একটু আলাদাভাবে লিখে নাও, এ দিয়ে এটিপি সাথে অ্যাপোপ্টোসিস, অ্যাপোপ্টোসিস। অ্যাপোপ্টোসিস মানে কি বলতো ভাইরা, ভাই ও বোনেরা? অ্যাপোপ্টোসিস মানে হচ্ছে জেনেটিক্যালি কোষের জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু। অ্যাপোপ্টোসিসের কথা আসলেই আরেকজনের কথা কথা চলে আসে, নেক্রোসিস। নেক্রোসিস মানে মানে কোন কার্সিনোজেনিক পদার্থ বা উল্টাপাল্টা ভাবে, মানে জেনেটিক্যালি না, স্বাভাবিক মৃত্যু না, অস্বাভাবিক মৃত্যু, কোষের অস্বাভাবিক মৃত্যু, হ্যাঁ। আহ, পুষ্টি মুষ্টি বা যেটা হোক, একটা মানুষ হচ্ছে ধরো হচ্ছে সে সিগারেট খাচ্ছে, কন্টিনিউস সিগারেট খায়, তো সিগারেট খেলে কি হবে? তার শ্বাসনালী যে কোষগুলি আছে এগুলো মরে যাবে, তারপরে ক্যান্সার হবে। একটা মানুষ অ্যালকোহল খায় বা মদ খায়, মদ খেলে কি হবে? তার পেপটিক মানে হচ্ছে তোমার স্টোমাকের যে কোষগুলি আছে এগুলো মরে যাবে, তারপর হচ্ছে তার পেপটিক ক্যান্সার হবে, মানে হচ্ছে তোমার হচ্ছে
পেপটিক কার্সিনোমা হবে আর কি, বুঝতে পারছো? তারপর হচ্ছে কোষগুলো মরে যাবে, আলটিমেটলি সেও মরে যাবে। এটা হচ্ছে নেক্রোসিস। তো তোমরা অ্যাপোপ্টোসিস এবং নেক্রোসিস দুইটা হচ্ছে মনে রাখবা। অ্যাপোপ্টোসিস মানে হচ্ছে আপু, আপু মানে ভালো জিনিস, হ্যাঁ। আর নেক্রোসিস মানে নেকড়ে, নেকড়ে মানে খারাপ জিনিস। নেকড়ে হচ্ছে আমাকে দেখলো হচ্ছে মেরে ফেলতে চাইবে, খায়া ফেলতে চাইবে, এরকম নেকড়ে। আর আপু মানে হচ্ছে ভালো জিনিস, হ্যাঁ। তো ওকে, তো এটাই ভেবে মনে রাখবা। অ্যাপোপ্টোসিস মানে আপু, আপু মানে ভালো জিনিস, মানে স্বাভাবিক মৃত্যু বা হচ্ছে জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু। আর নেক্রোসিস মানে হচ্ছে খারাপ জিনিস, নেকড়ে খারাপ জিনিস, নেকড়ে মানে হচ্ছে মেরে ফেলবে, অস্বাভাবিক মৃত্যু। ওকে, এই তো। তো হচ্ছে এগুলি তোমরা হচ্ছে পড়ে ফেলবা। নেক্রোসিস হয় নিউট্রিশনের কারণে না, নিউট্রিশনটা যদি বন্ধ হয়ে যায় তাহলে মারা যাবে, নিউট্রিশনের কারণে না। নিউট্রিশন পাইলে মরবে কেন? নিউট্রিশন যদি বন্ধ হয়ে যায় মানে পুষ্টির অভাবে। এন্ডোসিম্বায়ন্ট, ওকে। আমরা এখানে হচ্ছে একটু ফিজিক্স পড়বো। ইউক্যালিয়ামস স্কোয়ার, ইউক্যালিয়ামস স্কোয়ার মানে কি তোমরা এটা জানো? এটা হচ্ছে আইনস্টাইনের বিশ্ববিখ্যাত সূত্র, হ্যাঁ। তো এখানে আমরা একটু ফিজিক্সকে বোটানিতে কনভার্ট করি। এন্ডোসিম্বায়ন্ট মানে হচ্ছে, এন্ডো মানে হচ্ছে ভিতর, ঠিক আছে। ভিতর মানে, ভিতর মানে তো ভিতরই, হ্যাঁ। কিসের ভিতর? কোষের ভিতর। আর সিম্বায়োট মানে হচ্ছে সিম্বায়োসিস। তোমরা ইয়ে মুভিটা দেখছো? কি যেন বলে, এই টম হার্ডির ভ্যানম। ভ্যানম একটা মুভি আছে টম হার্ডির, কি ঠিক গত বছর সম্ভবত বা তার আগের বছর হচ্ছে রিলিজ হয়েছিল ভ্যানম। এখানে হচ্ছে ভ্যানম মুভিটা যারা দেখে থাকবে তারা বুঝবা যে হচ্ছে তোমার হচ্ছে একটা মানুষের মধ্যে হচ্ছে একটা কিছু হচ্ছে ঢুকে, তারপর হচ্ছে সেটা কি হয়ে যায়, ভ্যানম হয়ে যায়। অথবা যারা স্পাইডারম্যান মুভি দেখছো, স্পাইডারম্যান 2, তারা দেখবা ওইখানে হচ্ছে তোমার হচ্ছে স্পাইডার মতো দেখতেই কালো একটা পোশাক, ড্রেস থাকে, ওইটা হচ্ছে ভ্যানম, হ্যাঁ, দাঁতগুলি বড় বড়। তো ভ্যানম হচ্ছে টম হার্ডির মধ্যে হচ্ছে ভ্যানমের একটা ডায়লগ থাকে যে হচ্ছে জাস্ট কোঅপারেট এন্ড সার্ভাইভ। কোঅপারেট এন্ড সার্ভাইভ মানে হচ্ছে তোমার একজন আরেকজনকে সাহায্য করা। এখানে ধরো তুমি তোমার একটা বন্ধুকে তুমি 10 টাকা দিলা, ঠিক আছে, আর তোমার বন্ধু তোমাকে আহ মানে ধরো হচ্ছে আমরা দোকান থেকে কোনো কিছু কিনতে যাই না, দোকানদারকে হচ্ছে আমরা টাকা দিচ্ছি, তারপর দোকানদার থেকে আমরা কিছু একটা নিচ্ছি, তো আমরা হচ্ছে দোকানদারকে, দোকানদার হচ্ছে এখানে হেল্পফুল হচ্ছে, আমিও হচ্ছে এখানে মানে আহ, উপকার পাচ্ছি। এই যে একজন আরেকজনকে সাহায্য করা, এটা হচ্ছে তোমার হচ্ছে মানে সিম্বায়োসিস, হ্যাঁ। একজন আরেকজনকে যে সাহায্য করা এটা হচ্ছে তোমার হচ্ছে সিম্বায়োসিস। তো এখানে সিম্বায়ন্ট মানে হচ্ছে একজন আরেকজনকে সাহায্য করা, ই মানে হচ্ছে ইউক্যারিওটিক কোষ হবে, এবং এন্ডোফ্যাগোসাইটোসিস মানে হচ্ছে কোষের ভিতর হবে, আর এম মানে হচ্ছে মাইটোকন্ড্রিয়া, আর সি মানে হচ্ছে ক্লোরোপ্লাস্ট। অর্থাৎ ক্লোরোপ্লাস্ট কি করে বলতো? খাবার উৎপাদন করে। ক্লোরোপ্লাস্ট খাবার উৎপন্ন করে মাইটোকন্ড্রিয়াকে সাহায্য করবে, এবং মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপাদন করে আবার ক্লোরোপ্লাস্টকে সাহায্য করবে। তাহলে ক্লোরোপ্লাস্ট মানে খাবার উৎপাদনের শক্তিটা পায় থেকে মাইটোকন্ড্রিয়া থেকে, আবার মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপাদনের জন্য খাবারটা পায় থেকে ক্লোরোপ্লাস্ট থেকে। মনে থাকবে? ক্লিয়ার? একদম ক্লিয়ার না? হ্যাঁ, এই তো একদম বাংলা লিখছো, মিথজীবিতা, গুড। মিথজীবিতা। এবার আসো প্লাস্টিড, ঠিক আছে, আমাদের মোস্ট ইম্পর্টেন্ট জিনিসের, মানে এই চ্যাপ্টারের 100 স্টারের মধ্যে হচ্ছে 50%, মানে 50 স্টার হচ্ছে তোমার হচ্ছে মাইটোকন্ড্রিয়া, আর বাকি 50 স্টার হচ্ছে তোমার হচ্ছে প্লাস্টিড। এই দুইটা তো পড়লে হচ্ছে ইনশাআল্লাহ হচ্ছে এই বছর তুমি একটা এমসিকিউ কমন পাচ্ছ, আর বাকি পুরোটা চ্যাপ্টার মিলে তুমি হচ্ছে একটা এমসিকিউ কমন পাবা, বুঝতে পারছো? তাহলে এই দুইটা ইম্পর্টেন্স। এর মধ্যে এই অংশটা মেডিকেলে ঠিক 16 সালে আসছিল, হ্যাঁ, 16 সালে আসছিল। তারপরে কোষের, দেখো ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্টকে কি কি বলা হয়? কোষের রান্নাঘর, শর্করা জাতীয় খাদ্যের কারখানা, শক্তি রূপান্তর অঙ্গাণু, এগুলো ঠাড়া মুখস্থ করে বলবা। তো পরীক্ষা আসবে নিচের কোনটি ক্লোরোপ্লাস্টের কাজ নয়? ক্লোরোপ্লাস্টকে নিচের কোনটি মানে ক্লোরোপ্লাস্টকে বলা হয় না? কোষের রান্নাঘর, শর্করা জাতীয় খাদ্যের কারখানা, শক্তি রূপান্তর অঙ্গাণু, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। বলো তো অ্যান্সার কি হবে? ক্লোরোপ্লাস্টকে বলা হয় না কোনটি? কোষের রান্নাঘর, শর্করা জাতীয় খাদ্যের কারখানা, তারপরে শক্তি রূপান্তর অঙ্গাণু, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। ঠিক আছে, তাহলে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কাকে বলা হয় বলো তো? কাকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়? কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয় হচ্ছে গোলগি বড়িকে, তাই না? এটা তোমরা জানো। আচ্ছা, এবার এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখো, সেটা হচ্ছে আকৃতি। এটা মেডিকেলে ঠিক 2 থেকে 3 বার আসছে, সম্ভবত ধাবিতেও আসছে। ঠিক আছে, সেম জিনিসটা তোমাদের কোথায় দেওয়া আছে, কোন চ্যাপ্টারে? শৈবাল ছত্রাকের চ্যাপ্টারে দেওয়া আছে, এই চ্যাপ্টারে দেওয়া আছে। ঠিক আছে, এখন যেহেতু মেডিকেল আসছে,
মানে মেডিকেলে যেহেতু যখন আসে তখন আমি বলি হচ্ছে আমার চ্যাপ্টার থেকে আসছে, আর যিনি শৈবাল ছত্রাক চ্যাপ্টার পড়ায় তিনি বলে শৈবাল ছত্রাক থেকে আসছে। বুঝতে পারছো? তো যাই হোক, এখন আসা হচ্ছে আহ ও এখানে একটা জিনিস হচ্ছে মিসিং হয়ে গেছে, বুঝছো? কোথায় কোথায় প্লাস্টিক পাওয়া যায় না, কোথায় কোথায় মানে হচ্ছে কোথায় কোথায় হচ্ছে তোমার হচ্ছে প্লাস্টিক পাওয়া যায় না। তোমাদের ঠিক প্লাস্টিডের প্রথম যে চারটা লাইন আছে, প্লাস্টিডের নিচে যে প্রথম চারটা লাইন, এই চারটা লাইন খুব মানে 4-5টা লাইন দেওয়া আছে, খুব ইম্পর্টেন্ট। এখানে প্রথম লাইনটা হচ্ছে উদ্ভিদ কোষের সবচেয়ে মানে ক্ষুদ্রাঙ্গুলগুলির মধ্যে সবচেয়ে বড় হচ্ছে, যত অঙ্গাণু আছে এর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে তোমার হচ্ছে প্লাস্টিড। এটা মেডিকেলে হচ্ছে 17-18 সেশন আসছিল, ঠিক আছে? ঠিক তার একটা লাইন পরেই একটা লাইন আছে মোটা কালিতে লেখা আছে, সেখানে দেখবা হচ্ছে তোমাদের বইয়ে ছত্রাক, ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল এবং প্রাণী কোষে প্লাস্টিড নেই। ছত্রাক, ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল এবং প্রাণী কোষে প্লাস্টিড নেই। এখন তোমরা যারা হচ্ছে গান শুনো, মানে একটু গান প্রিয় মানুষ, মানে সঙ্গীত প্রিয়, তারা হচ্ছে আহ, একটা গান মনে যদি তোমরা জানো, ওই গানটা দিয়ে হচ্ছে মনে রাখতে পারো। একটা গান আছে, নেশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নেশা লাগিল রে, হাসন রাজা প্যারির প্রেমে মজিল রে, তাই না? এরকম একটা বিশ্ববিখ্যাত একটা গান আছে। তো নেশা মানে হচ্ছে তোমার হচ্ছে নীলাভ সবুজ শৈবাল, লাগিল বাঁকা দুই নয়ন মানে হচ্ছে ব্যাকটেরিয়া, হাসন রাজা মানে ছত্রাক, ঠিক আছে? প্যারির প্রেমে মানে হচ্ছে প্রাণী কোষে, মজিল রে মানে হচ্ছে তোমার হচ্ছে নাই, মানে হচ্ছে মরে গেল, মানে হচ্ছে প্রাণী কোষে প্লাস্টিক নাই। ওকে, আচ্ছা গান শুনবা তোমরা? শুনতে চাইলে শুনাইতে পারি। এবার আসো হচ্ছে, হ্যাঁ হাসান রাজা ছত্রাক। এবার হচ্ছে এই তো সেম জিনিসটা হচ্ছে আমি তোমাদের আগে বলে আসছি, এই যে এই জিনিসটা নিয়ে তোমরা গ্যাঞ্জাম লাগাও। ক্লোরোপ্লাস্ট শর্করাজাত খাদ্যের কারখানা। ক্লোরোপ্লাস্টকে বলা হয় শর্করাজাত খাদ্যের কারখানা, আর গোলগিবরিকে বলা হয় কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। আচ্ছা তাহলে হচ্ছে তোমাদেরকে একটু গান শুনে, হ্যাঁ। নেশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নেশা লাগিল রে, ঠিক আছে? এবার আসো হচ্ছে ডিএনএ অফ ফুটবল। তো এইটা মেডিকেল এইচএসসি 2011-12 সেশনে আসছিল, মেডিকেলে 18-19 সেশনে আসছিল। বুঝতে পারছো? মেডিকেলে আসছিল হচ্ছে 18-19 সেশনে, আর এইচএসসি 11-12 সেশনে, সরি মেডিকেলে 11-12 সেশনে, এইচএসসি 2018-19, আমি উল্টা বলে ফেলছি। আর জগন্নাথ আসছিল একবার, ঢাবিতে আসছে কিনা জানি না, জগন্নাথ আসছে একবার, আর হচ্ছে তোমার জাহাঙ্গীরনগর আসছে একবার আমার দেখা মতে, আর অন্য কোনো বিশ্ববিদ্যালয় আসছে কিনা সেটা আমি জানি না। হুম? এবার আসো হচ্ছে এখানে দেখো তোমার তোমাদের প্রিয় তিনজন খেলোয়াড়, যারা আর্জেন্টিনার সাপোর্ট করো তাদের হচ্ছে মেসি, যারা জুভেন্টাস বা হচ্ছে রিয়াল মাদ্রিদের ডাই হার্ড ফ্যান, অথবা পর্তুগালের সাপোর্ট যারা করো, এখানে ক্রিস্টিয়ানো রোনালদো, আর যারা ব্রাজিল সাপোর্টার আমার মতো তাদের হচ্ছে নেইমার। হ্যাঁ, যদি আমি নেইমারের অত বড় ফ্যান না। তো তিনটা জায়গায় হচ্ছে এখানে ডিএনএ ফুটবল বলতে আমি যদি বলি বর্তমান সময়ের সেরা তিনজন খেলোয়াড়, তাহলে তুমি কি বলবা? এই তিনজনের নাম বলবা। এই তিনজনের নাম সবসময় আসে, মেসি নাম আসলে রোনালদো নাম আসে, এবং মেসি এবং রোনালদোর নাম আসলে যদি তৃতীয় কোনো পার্সনের যদি নাম আসে তখন মেসি নেইমারের নাম আসে, তাই না? যদি নেইমার তাদের সমকক্ষ না, কিন্তু আসলে সেটা নেইমারের নাম আসে। বুঝতে পারছো? তাহলে এখন দেখো, এই তিনজন হচ্ছে ফুটবলের ডিএনএ। এখন তুমি ফুটবলটাকে বাদ দিয়ে দাও, তিনটা জায়গায় হচ্ছে ডিএনএ পাওয়া যায়, ক্লিয়ারলি মনে রাখবা, তিনটা জায়গায় ডিএনএ পাওয়া যায়। নাম্বার ওয়ান, মেসিতে ডিএনএ পাওয়া যায়, মেসি মানে একটা ডিএনএ, ঠিক আছে? মেসি তো একটা মানে মেসি তো সেই লেভেলের জিনিস, মেসি মানে হচ্ছে একটা ডিএনএ। তো মাইক্রোকন্ড্রিয়াম, এম মানে মেসি, এম মানে মাইক্রোকন্ড্রিয়া, মাইক্রোকন্ড্রিয়াতে তোমার হচ্ছে ডিএনএ পাওয়া যাবে। তারপর হচ্ছে ক্লোরোপ্লাস্টে, তোমাদের বই লেখা আছে ক্লোরোপ্লাস্টে ডিএনএ পাওয়া যাবে। ক্লোরোপ্লাস্ট মানে কি? ক্রিস্টিয়ানো রোনালদো বা CR7। এখানে সি দিয়ে আরেকটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে ক্রোমাটিন, এখানে হচ্ছে মিসিং হয়ে গেছে। একটু কষ্ট করে লিখে রাখো বা হচ্ছে মনে রাখতো, হ্যাঁ। ক্রোমাটিন। আর এইভাবে চিত্র এইভাবে বুঝাইতেছি, এটা তো না মনে রাখার কিছুই নাই ভাই। হ্যাঁ, তোমার তো এটা আসলে তোমার চোখে ভাসার কথা, ডিএনএ দিয়া ভাই কি পড়াইছিল। এবার আসো, বাকিটা রইলো হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস মানে হচ্ছে নেইমার। হ্যাঁ, নেইমার মানে হচ্ছে নিউক্লিয়াস। মনে থাকবে, তিনটা জায়গায় পাওয়া যায়, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট,
ক্রোমাটিন নিউক্লিয়াস, ক্রোমাটিন এবং নিউক্লিয়াস মানে নিউক্লিয়াসের ভিতরে তো ক্রোমাটিন থাকে, তাহলে চারটা জিনিস মনে রাখো, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, ক্লোরোপ্লাস্ট, ক্রোমাটিন। এর মধ্যে সবচেয়ে বেশি যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার হচ্ছে মেসি আর হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো, মানে হচ্ছে ক্লোরোপ্লাস্ট, মনে থাকবে। মাইটোকন্ড্রিয়া আর হচ্ছে ক্লোরোপ্লাস্ট, এই দুটো বেশি ইম্পর্টেন্ট। ব্লাড সেলে রক্তকণিকায় কি ডিএনএ থাকে? থাকতে পারে, থাকে। যদি রক্তকণিকা কিন্তু কোনো কোষ না, এটা মনে রেখো। রক্তকণিকা কোষ নয়, জাস্ট কণিকাই। এবার আসো, তোমরা কিছুদিন আগে খুব জনপ্রিয় একটা গান শুনছো, বাবু খাইছো। আবার ওই বাবু খাইছো গানটার হচ্ছে আবার তোমার আহ, ধ্বংস করে দিছে হচ্ছে আমাদের হিরো আলম, ঠিক আছে। তোমার হচ্ছে, তো বাবু খাইছো গানটা হচ্ছে হিরো আলম কি যেন বলছিল হচ্ছে, করলে তুমি টেলিফোন বলবা তুমি বাবু খাইছো, এরকম কি যেন একটা গান। হ্যাঁ, ফেসবুকে হচ্ছে এই গানটা এত মানে হচ্ছে মানে খালি হচ্ছে এই গানটা বারবার আসতো, এরকম আসতো, তারপর হচ্ছে খালি কানের মধ্যে এই গানই বাজতো, বললো করলে তুমি টেলিফোন। আবার করলো তো বলতে পারে না, করলেটাকে বলা হচ্ছে করলে, করলে তুমি টেলিফোন বলবা তুমি বাবু খাইছো। আচ্ছা, এখন সব মেয়েদের ক্রাশ হচ্ছে হিরো আলম। আচ্ছা, তো হচ্ছে আমরা ওইদিকে যাবো না। সেন্ট্রিউল হচ্ছে, সেন্ট্রিউল মানে হচ্ছে সে আমার বাবু, এটা দিয়ে মনে রাখবা। সে আমার বাবু, ওকে। সে আমার বাবু মানে হচ্ছে সেন্ট্রিউল, সে মানে সেন্ট্রিউল, মানে হচ্ছে আবিষ্কারক, বা দিয়ে মনে রাখবা ব্যান্ডেন, আর ভূ মানে হচ্ছে বোবারি। হ্যাঁ, সেন্ট্রিউল আবিষ্কার করেন ব্যান্ডেন, এবং বোবারি কি করেন, নামকরণ করেন। এবার আসো হচ্ছে সেন্ট্রিওল হচ্ছে, সেন্ট্রিওলের কাজটা বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, সেন্ট্রিওলের মধ্যে শুধু হচ্ছে সেন্ট্রিওলের কাজটাই বেশি ইম্পর্টেন্ট, ওকে। কাজটা ভালোভাবে করো। আচ্ছা, আরেকটা লাইন আছে এখানে, এই লাইনটা অত্যন্ত ইম্পর্টেন্ট। আদিকোষ ডায়াটম ইস্ট আবৃতবীজ উদ্ভিদে সেন্ট্রিওল অনুপস্থিত। তোমরা যে অ্যানজামটা করো, আবৃতবীজ উদ্ভিদ সাথে হচ্ছে আরেকটা অপশন থাকে, সেটা হচ্ছে নগ্নবীজি। মনে রাখবা, নগ্নবীজিতে হচ্ছে থাকে, আবৃতবীজ উদ্ভিদে থাকে না। সেন্ট্রিওল আবৃতবীজ উদ্ভিদে থাকবে না, ওকে, মানে এগুলিতে থাকে না। আদিকোষ ডায়াটম ইস্ট এবং আবৃতবীজ উদ্ভিদে থাকবে না, নগ্নবীজ উদ্ভিদে থাকবে, মনে রেখো। মিয়া বিবির সিক্রেট ফ্লাশ, মিয়া বিবির সিক্রেট ফ্লাশ মানে কি বলতো? ফ্লাশ করে দাও, তাই না? তোমরা তো ফ্লাশ করে দাও, তোমাদের একটা স্বভাব আছে, সিক্রেট জিনিস পেলে ফ্লাশ করে দাও। ফ্লাশ, আমরা ফ্লাশ করবো না, হ্যাঁ। মানুষের গোপন জিনিস জানলে সেটা হচ্ছে গোপন করে রাখা মানে মানে সব হয়, ঠিক আছে। যদি তুমি একজন মানুষের গোপন কোনো কিছু যদি হচ্ছে গোপন করে দাও, তার গোপন পাপ বা কোনো কিছু যদি গোপন রাখো, তাহলে হাসরের ময়দানে আল্লাহ তাআলা তোমার হচ্ছে কিছু গুনাহ হচ্ছে গোপন করে রাখবে, বুঝতে পারছো? আচ্ছা, মিয়া বিবির সিক্রেট ফার্স মানে, মিয়া মানে হচ্ছে মাকুতন্ত্র, বিবি মানে হচ্ছে বিভাজন, কোষের বিভাজন, সিলিয়া মানে হচ্ছে সিলিয়ার আন্দোলন, ফ্লা মানে হচ্ছে ফ্লাজেলা, আর তালেবাস মানে হচ্ছে শুক্রাণুর লেজ। মনে রেখো, খুব ইম্পর্টেন্ট। এবার আসা হচ্ছে সেন্ট্রাল অনুপস্থিত, তোমাদেরকে আগেই বলছি, ই আট ও আলী, এটা দিয়ে মনে রেখো। যেখানে নিউক্লিয়াস নেই, অণুর মতো পরিণত আরবিসিউসিবে আদৌ নিউক্লিয়াস নেই। এই চন্দ্র সম্ভবত তোমরা আগের ক্লাসে পড়ে আসছো। তো এই জায়গাগুলোতে হচ্ছে নিউক্লিয়াস নাই। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। কোথায় কোথায় নিউক্লিয়াস পাওয়া যায় না? অণুর মতো পরিণত আরবিসি ও সিবে আদৌ নিউক্লিয়াস নেই। অণুচক্রিকা, পরিণত আরবিসি, শিবকোষ, আর হচ্ছে আদিকোষ। নিউক্লিয়াস মেডিকেলের জন্য তেমন একটা ইম্পর্টেন্ট না। হ্যাঁ, আচ্ছা, এই টপিকটা ইম্পর্টেন্ট। ক্রোমোজোমের প্রকারভেদ, ক্রোমোজোমের প্রকারভেদটা হচ্ছে ইম্পর্টেন্ট। এর মধ্যে এই টপিকটা তুমি 3-4টা ভার্সিটিতে পরীক্ষা দিলে এখান থেকে একটা এমসিকিউ পাবা। এখানে মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। মেটাসেন্ট্রিকের সময় ইংরেজি বিয়োগ করার মতো, সাবমেটাসেন্ট্রিক হচ্ছে ইংরেজি এল অক্ষরের মতো, অ্যাক্রোসেন্ট্রিকের সময় ইংরেজি জে অক্ষরের মতো, আর টেলোসেন্ট্রিক হচ্ছে ইংরেজি আই অক্ষরের মতো। এটা খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে অহরহ আসে। তারপর আসো,
মনোজমিক প্লান্ট। আচ্ছা, এই ছকটা ভার্সিটির জন্য বেশি ইম্পর্টেন্ট, মেডিকেলের জন্য না। এইখানে যে চার্টটা দেখতে পাচ্ছ, এই চার্টটা ভার্সিটির জন্য বেশি ইম্পর্টেন্ট, মেডিকেলের জন্য না। হ্যাঁ, ভার্সিটির জন্য এটা হচ্ছে ভালো করে পড়বা, যেহেতু তোমরা ঢাবিতে পরীক্ষা দিবা, জাহাঙ্গীরনগর পরীক্ষা দিবা, জগন্নাথে পরীক্ষা দিবা, তারপর সায়েন্স টেকনোলজি ইউনিভার্সিটিগুলো পরীক্ষা দিবা। সায়েন্স টেকনোলজির জন্য তো এই চ্যাপ্টারটা আরো, মানে এই ছকটা আরো বেশি ইম্পর্টেন্ট। তারপর আসো, এই তো এইখানে যে বক্সটা দেওয়া আছে, এই বক্সটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এই চার্টটা, এই পেজ, তোমাদের বইয়ের এই পেজটা খুবই ইম্পর্টেন্ট। এই পেজে তোমরা চেষ্টা করো বৈজ্ঞানিক নামগুলি সবগুলি মুখস্থ করে ফেলতে। কষ্ট করো হচ্ছে বৈজ্ঞানিক নামগুলি, তোমার তো আর মুখস্থ করার দরকার নাই, তুমি এমন ভাবে মুখস্থ করবা যেন তুমি অপশন দেখলে যেন পারো। বুঝতে পারছো? তো এই বৈজ্ঞানিক নামগুলি, মেডিকেলের জন্য বৈজ্ঞানিক নামগুলি মাস্ট, সবগুলি বৈজ্ঞানিক নাম ভালো করে মুখস্থ করে ফেলো। আর জাহাঙ্গীরনগরে ভর্তি পরীক্ষা দেওয়ার আগে অবশ্যই ক্রোমোজোম সংখ্যাগুলি একটু কষ্ট করে মুখস্থ করে ফেলো। হ্যাঁ, যেগুলি দেখানো আছে এগুলো একটু বেশি ইম্পর্টেন্ট, এগুলি থেকে আসে, বাকিগুলি চেষ্টা করবো মুখস্থ করার। আচ্ছা, ক্রোমোজোমের বৈশিষ্ট্য, ক্রোমোজোমের কাজ, এটা হচ্ছে পড়ে ফেলো। এর মধ্যে সবচেয়ে বেশি যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কানেকশনটা, এর মধ্যে সবচেয়ে বেশি যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ব্লু প্রিন্ট। আর এটা কে করে? ক্রোমোজোম না, এটা জিন, মনে রেখো। এটা মেডিকেলে কিন্তু একবার আসছে। সেম জিনিস তোমাদের আরেকটা চ্যাপ্টারও কিন্তু আছে, জিনোম মাস্টার ব্লু প্রিন্ট। ঠিক আছে, তোমাদের হচ্ছে কি যেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ যে একটা চ্যাপ্টার আছে বোটানি, ওটা হচ্ছে ওইখানে দেখবা জিন ব্লু প্রিন্ট বা জিনোম মাস্টার ব্লু প্রিন্ট। ওকে, এবার হচ্ছে শোনো, মেডিকেলের জন্য এখন যেগুলি বলতেছি এগুলি মেডিকেলের জন্য তেমন একটা ইম্পর্টেন্ট না। ডিএনএ, তারপর হচ্ছে আরএনএ মেডিকেলের জন্য একেবারে ইম্পর্টেন্ট না। ডিএনএ রেপ্লিকেশন এগুলি মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট না, মেডিকেলে এগুলি থেকে আসে না। বুঝতে পারছো? মেডিকেলে এগুলি থেকে আসে না, কিন্তু ভার্সিটিতে আবার এগুলি থেকে অ্যাভেলেবেল আসে, অহরহ আসে। তো তোমরা আরএনএ থেকে শুধু আরএনএ প্রকারগুলি পড়ো। হ্যাঁ, আর এর বেশি কিছু দরকার নেই। মানে মেডিকেল অ্যাডমিশন টেস্টের আগে, মানে এক সপ্তাহ আগে, তখন আর কি পড়বা? তখন এত কিছু এগুলি তুমি বাদ দিলেও সমস্যা নেই, আরএনএ থেকে আসবে না মোটামুটি শিওর। ডিএনএ থেকে হচ্ছে, ডিএনএ রেপ্লিকেশন এগুলি থেকে আসার কথা না। হ্যাঁ, পার্থক্যটা পড়ো ডিএনএ এবং আরএনএ, কারণ মেডিকেলের জন্য হচ্ছে ফার্স্ট চয়েস থাকে হচ্ছে বিভিন্ন পার্থক্য, ছক, চার্ট, এগুলি। ডিএনএ এবং আরএনএ যে পার্থক্যটা আছে, পার্থক্যটা পড়ে ফেলো। ডিএনএ অনুলিপন আহ, দরকার নাই। এনজাইমগুলি, এনজাইমগুলি মুখস্থ করে ফেলো। কি কি এনজাইম লাগে ডিএনএ রেপ্লিকেশনের সময়, কি কি এনজাইম লাগতেছে আমার, এই এনজাইমগুলি মুখস্থ করতে হবে। তবে ডিএনএ এর মধ্যে, রেপ্লিকেশনের মধ্যে একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, এই তো এইটা মুখস্থ করে ফেলবা। রেপ্লিকেশন থেকে শুধু তুমি এটা মুখস্থ করলে তোমার আর মোটামুটি বলা যায় তোমার আর কিছু দরকার নেই। রেপ্লিকেশন থেকে যদি একটা এমসিকিউ আসে, সাধারণত এইখান থেকে আসে। ভার্সিটির কথা বলতেছি, মেডিকেল এখান থেকে আসেই না। মেডিকেলের জন্য তো এটা বাদ, মানে বাদ বলতে মানে তোমরা পড়ো, মানে মেডিকেল এখান থেকে আসে না আর কি। হ্যাঁ, আর ভার্সিটির ক্ষেত্রে এই ছকটা থেকে আসে। টপো আইসোমারেজের আরেকটা নাম আছে এপি আইসোমারেজ, সেম নাম। তো টপো আইসোমারেজ, আইসোমারেজের কাজ কি? ওর কাজ হচ্ছে অ্যাটাচমেন্ট, সরি, এপি আইসোমারেজ বা হচ্ছে গাইরেজ এনজাইম। ওর কাজ হচ্ছে ডিএনএ কে অতিমাত্রায় পেঁচানো অবস্থা থেকে হচ্ছে মুক্ত করা। ডিএনএ হেলিকেজ, ডিএনএ পলিমারেজের কাজ হচ্ছে অ্যাটাচমেন্ট। হ্যাঁ, ওর কাজ হচ্ছে নিউক্লিওটাইড গুলোকে মেইন হেলিক্স বা সুতার সাথে সংযুক্ত করা, শিকল গঠন করা। হ্যাঁ, মানে নতুন একটা শিকল গঠন করা হচ্ছে কার কাজ? ডিএনএ পলিমারেজ। হেলিকেজ মানে হচ্ছে ভাঙা। তো আমরা জানি হচ্ছে দুইটা হেলিক্সের মাঝখানে হচ্ছে তোমার, তো দুইটা হেলিক্সের মাঝখানে হচ্ছে কি থাকে? হাইড্রোজেন বন্ড। মানে নিউক্লিওটাইড গুলো একটা একটার সাথে হাইড্রোজেন বন্ডের মাধ্যমে হচ্ছে যুক্ত থাকে। হাইড্রোজেন বন্ডটাকে ভাঙবে হচ্ছে হেলিকেজ এনজাইম। এবার সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, নাম শুনলে বুঝতে পারতেছো সিঙ্গেল, ওর কাজ হচ্ছে কি? সিঙ্গেল রাখা। তোমরা দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে মুভি দেখছো, ওই মুভির মধ্যে বা হচ্ছে যে কোনো মুভিতে তোমার ভিলেনের কাজ কি থাকে? নায়ক নায়িকা হচ্ছে তোমার হচ্ছে এক হইতে দেয় না, আলাদা করে রাখে, দুইটাকে সিঙ্গেল করে রাখে। হ্যাঁ, মিঙ্গেল হইতে দেবে না। তো এখানে সিঙ্গেল স্ট্রেন বাইন্ডিং প্রোটিন, ওর নামটা শুনে তোমরা বুঝতে পারতেছো যে সিঙ্গেল, ওর কাজ হচ্ছে সিঙ্গেল রাখা। অর্থাৎ
ডিএনএ অণুর একক স্ট্র্যান্ড সংযুক্ত হচ্ছে যাতে পুনরায় দ্বিতন্ত্রী অবস্থায় ফিরে আসতে না পারে, যাতে যাতে পুনরায় হচ্ছে এরা মিলিত হইতে না পারে, এই কাজটা করবে হচ্ছে তোমার সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। আর লাইগেজ এনজাইমের কাজ হচ্ছে লাগানো। লাইগেজ মানে হচ্ছে লাগানো। কি লাগাবে? ওকাজাকি খণ্ডকে নতুন হেলিক্সের সাথে যুক্ত করবে। প্রাইমেজ এনজাইম মানে হচ্ছে প্রাইমার তৈরি করে দেওয়া। এখন প্রাইমার কি? এই যে প্রাইমার স্ট্র্যান্ডের সাথে যুক্ত করা। এখন প্রাইমার মানে কি? প্রাইমার মানে হচ্ছে পিচ্ছি আরএনএ। পি দিয়ে প্রাইমেজ, পি দিয়ে হচ্ছে প্রাইমার, পি দিয়ে পিচ্ছি আরএনএ বা ছোট আরএনএ। আরএনএর সংক্ষিপ্ত সিকোয়েন্সকে বলা হয় হচ্ছে একটা বিশাল একটা আরএনএ, মাঝখান দিয়ে তুমি যদি আরএনএটাকে কেটে ফেলো, কেটে ফেলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে তোমার হচ্ছে প্রাইমার। এই যে এইটা হচ্ছে ভাই খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। মানে ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, রিভার্স ট্রান্সক্রিপশন মানে হচ্ছে রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন। এইখান থেকে একটা এমসিকিউ আসে মেডিকেলে, এর বাইরে আসেই না। সেটা হচ্ছে তোমার হচ্ছে রেপ্লিকেশন মানে কি? ডিএনএ থেকে ডিএনএ। ট্রান্সক্রিপশন মানে কি? ডিএনএ থেকে আরএনএ। মানে মেডিকেলে এর বাইরে ভাই আর একটা কোশ্চেন আসবে মোটামুটি, আমি শিওর, আমি ড্যাম শিওর। ঠিক আছে? মানে ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, বিশাল বিশাল জিনিস দেওয়া আছে, তো এখান থেকে পার্থক্য থাকলে পার্থক্য করো। পার্থক্য আর হচ্ছে এটা ছাড়া হচ্ছে আর কোনো কিছু আসবে না। ভিতরে হচ্ছে অনেক কিছু লিখা আছে, হাবি জাবি গ্যাঞ্জাম, এগুলো তোমরা পরে মনে রাখতে পারবো না, দরকার নাই। আমার সময় আমি বাদ দিয়ে দিছিলাম, আসেও নাই। আমাদের পরের সময় হচ্ছে যারা ছিল তাদেরকে বলছে বাদ দিয়ে দিতে, ওরাও বাদ দিছে, আসে নাই। তোমরাও চাইলে বাদ দিতে পারো, কিন্তু হচ্ছে আমি রিস্ক নিতে চাই না। যদি মন চা পড়ো, আর বাদ দিলে দিও, তোমাদের ইচ্ছা। রিভার্স ট্রান্সলেশন মানে হচ্ছে আরএনএ থেকে ডিএনএ, উল্টা ট্রান্সলেশন। ট্রান্সলেশন মানে হচ্ছে আরএনএ থেকে প্রোটিন। এবং এই যে প্রক্রিয়াটা, পুরাটা প্রক্রিয়াকে একসাথে বলা হচ্ছে সেন্ট্রাল ডগমা অফ বায়োলজি, অথবা জীববিদ্যার কেন্দ্রীয় প্রত্যয়। এবার আসো ট্রান্সক্রিপশনের সূচনা। দরকার নাই এগুলি তোমরা, মানে দরকার নাই বলতে মানে তোমরা হচ্ছে পইরো, হ্যাঁ পইরো। এখন হচ্ছে না আসলে পর হচ্ছে আবার আমার দোষ দিবা। তবে ইম্পর্টেন্ট আর কি, হ্যাঁ তোমরা এগুলি একটু কম পড়ো, সমস্যা নেই, এগুলি তেমন একটা ইম্পর্টেন্ট না। করোনার প্রকোপ বাড়তেছে, তোমরা একটু সেফ থেকো। এবার আসো জিন। হোয়াট ইজ জিন? জিন মানে হচ্ছে যাহা এমন একটা সত্তা যেটা আমাদেরকে দেখে, যেটা আমরা যাদেরকে দেখি না, এবং সুন্দর সুন্দর মেয়ে দেখলে ঠাস করে আসর করে ফেলে। হ্যাঁ, সুন্দর সুন্দর মেয়েদেরকে হচ্ছে ডিস্টার্ব করে। এরাই হচ্ছে জিন, তাই না? সারা জীবন তো এটাই আমরা জেনে আসছি। কিন্তু আম, এই জিন সেই জিন না, এটা হচ্ছে একটা কোষের জিন। ওই জিন লিখতে হচ্ছে বর্গীয় জ, দীর্ঘিকার লাগে, আর এটা হচ্ছে রস্বইকার। আচ্ছা, তো এখানে জিনের বাদশা গ্রেগর জন মেন্ডেল, দেখতে পাচ্ছ? জিনের বাদশা গ্রেগর জন মেন্ডেল সর্বপ্রথম মটরশুঁটি গাছ নিয়ে জিন আবিষ্কার মরণ খেলা মেতে উঠেছিলেন। মটরশুঁটি গাছ নিয়ে, এই যে তারপর তিনি হচ্ছে যে জিনটা আবিষ্কার করেন সেটার নাম দেন কণা বা হচ্ছে ফ্যাক্টর। তাহলে তুমি কি পাইলে? জিনের বাদশাকে গ্রেগর জন মেন্ডেল, তিনি কি করছিলেন? মটরশুঁটি গাছ নিয়ে হচ্ছে এই জিন আবিষ্কার করছিলেন, আর হচ্ছে ওইগুলোর নাম দেন কণা বা ফ্যাক্টর। পরে এটার নাম, জিন নাম দেন হচ্ছে জোহানসন, জোহানসন জিন। হ্যাঁ, এটার নাম দেন হচ্ছে জিন। হরগোবিন্দ খোরানা, একজন ভারতীয় বিজ্ঞানী, নাম দেখে বোঝা যাচ্ছে। তিনি কি করেন? আবার কৃত্রিম জিন সংশ্লেষণ করছেন। ঠিক আছে? গ্যারল কি করেন? এক জিন এক মতবাদ, এটা পড়ুন। এই যে এটা এটা খুব ইম্পর্টেন্ট। এই জিনের পর থেকে হচ্ছে মেডিকেল হচ্ছে এমসিকিউ আবার আসে। মাঝখানে মানে ক্রোমোজোমের পরের অংশটা থেকে হচ্ছে আসে না, পরে জিন থেকে আবার আসা শুরু হয় মেডিকেলে। এখানে খেয়াল করো, র্যাকন মিউটন রেপ্লিকন সিস্টম, এটা খুবই সহজ জিনিস। এটা মেডিকেল 2016-17 সেশন আসছিল। খুব সহজ না? র্যাকন মানে জিন রিকম্বিনেশন একক, মিউটন মানে জিন মিউটেশন একক, রেপ্লিকন মানে হচ্ছে রেপ্লিকেশন, সিস্টম মানে জিন কার্যের একক। ওকে, এই যে দেখো শিম্পাঞ্জি আর হচ্ছে গরিলা। দেখো শিম্পাঞ্জির হচ্ছে মানে 98% শিম্পাঞ্জির জিন মানুষের জিনের সাথে মিলে, আর গরিলা হচ্ছে 97% জিন হচ্ছে এই মানুষের সাথে মিলে। তো যেসব মেয়েরা হচ্ছে মেডিকেলে চান্স পাবে না, এদের বিয়ে হচ্ছে এই শিম্পাঞ্জির সাথে হবে। আর যেসব পোলাপান হচ্ছে মেডিকেলে চান্স পাবে না, এগুলোর বিয়ে হচ্ছে এই মহিলা গরিলার সাথে হবে। আর মেডিকেলে যদি চান্স পাওয়া যাও, স্পেশালি মেয়েরা, মেয়েরা মেডিকেলে চান্স পেলে তখন নিজেকে হচ্ছে হিলারি ক্লিন্টন ভাবা শুরু করে। বুঝতে পারছো? নিজেকে যে কিভাবে মানে ভাবে, হিলারি ক্লিন্টন বোধ হচ্ছে নিজেকে এরকম কোনো কিছু একটা ভাবে না। সে ভাবে যে মেডিকেলে যখন চান্স পায় একটা মেয়ে, সে ভাবে যে হচ্ছে তার জন্য হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, বারাক ওবামা,
নরেন্দ্র মোদী, ভ্লাদিমির পুতিন, এরা হচ্ছে রাজপুত্রের মতো হচ্ছে আকাশ চড়ে হচ্ছে ইয়াকে মানে কি বলে ঘোড়া চড়ে হচ্ছে ঘোড়া কি এগুলি পঙ্খিরাজ দিয়ে উড়ে উড়ে আসবে, উড়ে এসে তারপর তাকে বিয়ের প্রস্তাব দিবে, তারপরে তাকে হচ্ছে সানায় বাজিয়ে ঢাক ঢোল পিটিয়ে তাকে বিয়ে করে তারপর নিয়ে যাবে। মানে তখন সেভাবে হচ্ছে বাংলাদেশের কোনো বা হচ্ছে তোমার পৃথিবীর মানে বাংলাদেশের ছেলেরা হচ্ছে তার জন্য তাকে ডিজার্ভ করেন আর কি। হ্যাঁ, তাকে ডিজার্ভ করে বারাক ওবামা, নরেন্দ্র মোদী, ডোনাল্ড ট্রাম্প, মানে ভাবেই টিয়া যায় না এদের। আচ্ছা, তারপর আসলে হচ্ছে তোমার হচ্ছে এবার আসো গাঠনিক জিন, প্রমোটার বা হচ্ছে উদ্দীপক জিন, অপারেটর বা হচ্ছে চালক জিন, রেগুলেটর বা নিয়ন্ত্রক জিন। একটু আগে তোমরা হচ্ছে যেই পড়ে আসছো, যেমন দেখো এই যে এটা রেকনমিউটর রেপ্লিকন সিস্টেম, এই যে জিন প্রকাশের একক, এটা হচ্ছে মানুষের ক্ষেত্রে। এই চারটা জিনিস হচ্ছে মানুষের ক্ষেত্রে। আর আদিকোষের ক্ষেত্রে হচ্ছে সেম জিনিস হচ্ছে, আদিকোষে জিন প্রকাশের একক হচ্ছে এইগুলি: গাঠনিক জিন, প্রমোটার জিন, অপারেটর জিন, রেগুলেটর জিন। ঠিক আছে? গাঠনিক জিন মানে হচ্ছে গঠন করা, গঠন মানে সংশ্লেষণ করা, এনজাইম সংশ্লেষণ করবে। প্রমোটার জিন মানে হচ্ছে প্রমোটার, প দিয়ে প্রমোটার, প দিয়ে পলিমারেজ। কি পলিমারেজ? আরএনএ পলিমারেজ হচ্ছে সংযুক্ত হয় যেখানে। আর এখন দেখো রেগুলেটর বা হচ্ছে অপারেটর জিন। অপারেটর জিন হচ্ছে তোমার হচ্ছে এক নাম্বারটাকে কন্ট্রোল করবে, 3 নাম্বারটা 1 নাম্বারকে কন্ট্রোল করবে, আর 4 নাম্বারটা 3 নাম্বারটাকে কন্ট্রোল করবে। মনে থাকবে? সিরিয়াল অনুযায়ী মনে রাখবে: গাঠনিক জিন, প্রমোটার জিন, অপারেটর জিন, আর হচ্ছে রেগুলেটর জিন। ওকে, শুনতে পাচ্ছ তোমরা? ভাইয়া আপনার নাম কি? আমার নাম হচ্ছে মোহাম্মদ সিফাতুল্লাহ। আচ্ছা, এবার আসো কোডনগুলি হচ্ছে তোমরা একটু দেখো। আচ্ছা, কোডনের বৈশিষ্ট্যগুলি তোমাদের পড়তে হবে, বুঝতে পারছো? কোডনের বৈশিষ্ট্যগুলি তোমাদেরকে একটু কষ্ট করে পড়তে হবে। এখানে একটা জিনিস বুঝার আছে, আমি বুঝাচ্ছি, ওয়েট। আচ্ছা, এখানে তার আগে তোমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে কোডনটা আসলে কি। কোডনটা হচ্ছে, কোডন এবং ট্রিপলেট একই জিনিস। ধরো এ ইউ জি, এখানে এডিনিন, ইউরাসিল আর হচ্ছে গুয়ানিন, তিনটা পাশাপাশি বসে একটা কোড তৈরি করছে। এবং এই কোডটা কিসের জন্য? কোডনের কাজ হচ্ছে অ্যামাইনো অ্যাসিড তৈরি করা। অ্যামাইনো অ্যাসিড মানে হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করা, বুঝতে পারছো? ভাইয়া আপনাকে কি কোনো আপু ইগনোর করছে? হরে ভাই করছিল। আচ্ছা, তারপরে হচ্ছে এইউজি মানে হচ্ছে তোমার ট্রিপলেট। ট্রিপলেট মানে হচ্ছে কোডন। ট্রিপলেট এবং কোডন একই জিনিস। এর কাজ হচ্ছে কি করবে? অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, কি লিখলাম, হিব্রু ভাষা হয়ে গেছে। আচ্ছা, অ্যামাইনো অ্যাসিড সংশ্লেষণ করা। অ্যামাইনো অ্যাসিড মানে হচ্ছে প্রোটিন, বুঝতে পারছো? এখন এটা হচ্ছে কোডন। এখন আমাদের বডিতে অ্যামাইনো অ্যাসিড কয়টা আছে বলো তো? 20টা আছে অ্যামাইনো অ্যাসিড, তাই না? তোমরা পড়ে আসছো, তোমরা হচ্ছে বোটানির কোন চ্যাপ্টার পড়ছো? কোষ রসায়নের মধ্যে তোমরা পড়ছো অত্যাবশ্যক অ্যামাইনো অ্যাসিড, অনাত্যাবশ্যক অ্যামাইনো অ্যাসিড। অত্যাবশ্যক অ্যামাইনো অ্যাসিড হচ্ছে ওইখানে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড হচ্ছে আমরা আবার 10টা ভাগে ভাগ করি। হুম, শিশুদের ক্ষেত্রে হচ্ছে আলাদা, আর হচ্ছে বড়দের ক্ষেত্রে আলাদা। শিশুদের ক্ষেত্রে অতিরিক্ত 2টা থাকে: আর্জিনিন আর হচ্ছে হিস্টিডিন। তোমরা পড়ে আসছো হয়তোবা। শিশুদের ক্ষেত্রে 2টা অ্যামাইনো অ্যাসিড হচ্ছে, শিশু শুধু 2টা অ্যামাইনো অ্যাসিড আছে যেটা শুধু শিশুদের জন্য, এটা বড়দের ক্ষেত্রে নাই। সেটা হচ্ছে আর্জিনিন আর হচ্ছে হিস্টিডিন। এটা মনে রাখবো হচ্ছে শিশুরা হচ্ছে, শিশু মানে শিশুরা হচ্ছে একটু পর পর তোমার হচ্ছে মূত্র বিসর্জন করে শিশুদের। তো হিস্টিডিন শিশুর জন্য, এরা আরো বেশি করে, আর্জিনিন আরো বেশি করে, এই জন্য হচ্ছে আর্জিনিন। আর্জিনিন এবং হিস্টিডিন শুধু শিশুদের জন্য অ্যামিনো অ্যাসিড, হ্যাঁ, মনে রেখো। আচ্ছা, এবার আসো এ ইউজি, ছন্দের জাদুকর।
আচ্ছা, এবার আসো তোমার হচ্ছে এইউজি। তো আমাদের এরকম কোডন, এইউজি মানে হচ্ছে এরকম কোডন আছে টোটাল কয়টা? টোটাল 64টা। 64টা কোডন আছে। এর মধ্যে তিনটা আছে স্টপ কোডন, তিনটা হচ্ছে তোমার স্টপ কোডন। মানে এরা অ্যামাইনো অ্যাসিড তৈরি করবে না। প্লে নার্সারির বাচ্চাদের মতো লেখালেখি করতেছে। অবশ্য ঠিক টাইমে বিয়ে শাদী করলে এতদিন আমার বাচ্চা কাচ্চা প্লে নার্সারিতে পড়তো। কোডন, স্টপ কোডন। আচ্ছা, এবার আসো 64টা কোডনের মধ্যে তিনটা হচ্ছে স্টপ কোডন। আমার বাকি রইলো তাহলে কয়টা কয়টা কোডন বলো তো? বাচ্চারা বলো, কয়টা কোডন বাকি? 61টা। তাহলে এই 61টা কোডনের কাজ হচ্ছে, ভালোভাবে খেয়াল করো, আমার 61টা হচ্ছে কোডন। ওকে, এবং এই 61টা কোডনের কাজ হচ্ছে আমার 20টা অ্যামাইনো অ্যাসিড তৈরি করা। ভালোভাবে খেয়াল করো, 20টা অ্যামাইনো অ্যাসিড তৈরি করবে। এখন ধরো আমি তোমাকে যদি বলি, আচ্ছা বলো তো, ইসলাম ধর্মে একটা ছেলে কয়টা মানে বিয়ে করতে পারে? একটা ছেলে ইসলাম ধর্ম অনুযায়ী একটা ছেলে কয়টা বিয়ে করতে পারে? কয়টা বিয়ে যায় একটা ছেলের জন্য? 4টা। আর একটা মেয়ে কয়টা বিয়ে করতে পারে ইসলাম ধর্মে একসাথে? একটা মেয়ের জন্য কয়টা বিয়ে যায়? একটা মেয়ে একটার বেশি হচ্ছে বিয়ে করতে পারে না, জায়েজ না। ঠিক আছে? আর ইসলাম ধর্মে একটা ছেলে হচ্ছে একসাথে হচ্ছে 4টা বিয়ে করতে পারে। এখন ধরো তোমার কোনো একটা এলাকায় বা কোনো একটা রাজ্যে বা কোনো একটা দেশে তোমার 61টা মেয়ে আছে আর 20টা ছেলে আছে। 20টা ছেলে, 61টা মেয়ে। তাহলে তুমি এখন কিভাবে হচ্ছে ডিস্ট্রিবিউট করবা? তাহলে এখানে 20টা ছেলের জন্য, 20টা ছেলে যেহেতু, তাহলে হচ্ছে একটা ছেলে কয়টা করে ওয়াইফ পাচ্ছে? একাধিক। কোনো ছেলে যার সামর্থ্য আছে সে 4টা বিয়ে করবে, কোনো ছেলে কিন্তু 4টা বেশি আবার করতে পারবে না। কোনো ছেলে হচ্ছে সামর্থ্য থাকলে কেউ কেউ হয়তো বা আবার একটাও করবে, বলবে হচ্ছে আমার আমি ভরণ পোষণ হচ্ছে আমি চারজনের ভরণ পোষণ হচ্ছে আমি নিতে পারবো না। কেউ হয়তো বা একটাই বিয়ে করবে, কেউ হয়তো বা 2টা করবে, কেউ হয়তো বা 3টা বিয়ে করবে, কেউ হয়তো বা 4টা করবে। এরকম মানে হচ্ছে একটা ছেলে একাধিক বিয়ে, মানে বিয়ে করতে হবে, কেউ হয়তো বা আবার একটাও করতে পারে। বুঝতে পারছো? মানে একের অধিক। এখন আসো আমি এটা কি কারণে বললাম, এখানে খেয়াল করো। প্রথম লাইনে হচ্ছে লেখা আছে তোমার হচ্ছে একটা অ্যামিনো অ্যাসিড মানে হচ্ছে তোমার একটা অ্যামিনো অ্যাসিড এক মানে একাধিক কোডন মিলে হচ্ছে একটা অ্যামিনো অ্যাসিড তৈরি করবে। বুঝতে পারছো? একাধিক কোডন মিলে একটা অ্যামিনো অ্যাসিড তৈরি করবে। আর 2 নম্বর পয়েন্টটা খেয়াল করো, 2 নম্বর পয়েন্টে লিখছে একটি কোডন, মানে হচ্ছে একটা মেয়ে কখনো একাধিক অ্যামিনো অ্যাসিডকে বিয়ে করতে পারবে না। একটা কোডন একাধিক অ্যামিনো অ্যাসিডকে বিয়ে করতে পারবে না, কারণ হচ্ছে কোডন হচ্ছে একটা মেয়ে। কোডন হচ্ছে একটা মেয়ে একাধিক ছেলেকে বিয়ে করতে পারে না। একটা মেয়ে কেবল একটা ছেলেকে নিয়ে হচ্ছে সুখে থাকতে হবে। আর একটা ছেলে হচ্ছে একাধিক মেয়ে মানে হচ্ছে 3টা 4টা বিয়ে করতে পারে। ঠিক আছে? আচ্ছা, 64 কোডন বলতে আমি তো তোমাকে বললাম এই 64টা কোডন, এর মধ্যে 3টা স্টপ কোডন। হ্যাঁ, উয়া, উয়াগ, উগা, হ্যাঁ এরকম দেওয়া আছে। ভাই আপনি কয়টা বিবাহ করেন? আমার তো ইচ্ছা আছে 4টা বিবাহ করার, যদি সামর্থ্য থাকে 4টা করব, যদি এখন গ্যাঞ্জাম ট্যাঞ্জাম না হইলে হয়। আমার খুব ইচ্ছা ছিল যদি আমি যদি মুঘল সম্রাট হইতে পারতাম। মুঘল সম্রাটদের হচ্ছে 10-12টা করে বউ থাকতো। তা আমি যদি হচ্ছে মুঘল সম্রাট হইতাম তাহলে তো 10-12টা আমি হাজার হাজার বিয়ে করে ফেলতাম। আচ্ছা, অবশ্য হাজার হাজার বিয়ে করা তো জায়েজ না। সমস্যা নেই, তোমার হচ্ছে সিস্টেম করা যেত। 4টা বিয়ে করার পরে প্রথম বউকে ডিভোর্স দিয়ে দিতাম, তারপর আরেকটা বিয়ে করতাম, তারপর আবার দ্বিতীয় বউকে ডিভোর্স দিতাম, তারপর আবার আরেকটা বিয়ে করতাম, তারপর আবার তৃতীয় বউকে ডিভোর্স, তারপর আবার বিয়ে করতাম। কন্টিনিউসলি চলতে থাকতো, প্রতি বছর বছর মানে মাসে মাসে বিয়ে করতাম মুঘল সম্রাট হইলে। অবশ্য ওই স্বপ্ন দেখে লাভ নেই, মোটের উপরে এখন হচ্ছে একটাই বিয়ে হয় নাই। আচ্ছা, এবার আসো উম, পরে 3 নম্বর পয়েন্ট, নিউক্লিওটাইড হচ্ছে ওভারল্যাপ করবে না। এখানে একটা নিউক্লিওটাইড মানে ওভারল্যাপ করবে না মানে হচ্ছে তোমার, খেয়াল করো, ক্রমশ অবলম্বন করবে। এখানে খেয়াল করো, এ ইউজি আবার এসিজি ডিএজি, মানে এখানে কোডন, এই কোডনের হচ্ছে, খেয়াল করো, এই কোডনকে হচ্ছে
AUG হচ্ছে একটা কোডন, মানে ট্রিপলেট। এখানে হচ্ছে এডিনিন, ইউরাসিল আর হচ্ছে গুয়ানিন। হ্যাঁ, কোডন হচ্ছে 1 আর হচ্ছে কোডন 2। কিন্তু কোডন 2 এর মধ্যে কোডন 1 এর যে হচ্ছে তোমার হচ্ছে কি বলে এগুলি নিউক্লিওটাইড, কোডন 1 এর নিউক্লিওটাইড কখনো কোডন 2 তে আসবে না, কোডন 2 এর নিউক্লিওটাইড আবার হচ্ছে কোডন 3 তে আসতে পারবে না। মানে যে যার যে নিউক্লিওটাইড এটা ওইটাকে নিয়ে হচ্ছে সন্তুষ্ট থাকতে হবে, বুঝতে পারছো? এই জন্য হচ্ছে কখনো একটা আরেকটার উপর হচ্ছে ওভারল্যাপ করতে পারবে না। আর হচ্ছে তোমার কোন সার্বজনীন অর্থাৎ, আচ্ছা, সার্বজনীন এটা তো হচ্ছে তোমরা জানো, কোন সার্বজনীন সব মানে পশু পাখির জন্য হচ্ছে একরকম, আর হচ্ছে তোমার মানুষের ক্ষেত্রে সবার ক্ষেত্রে একই রকম। জেনেটিক কোড সর্বদা 3 অক্ষর বিশিষ্ট হয়, ট্রিপলেট। এই কথাটা আমি বারবার বলে আসছি। তারপরে সুনির্দিষ্ট, তারপর হচ্ছে খেয়াল করো, দুটি কোডের মধ্যে অতিরিক্ত নিউক্লিওটাইড থাকতে পারবে না। অর্থাৎ একটা রাজ্যে কোনো মেয়ে এমন থাকতে পারবে না যে তার বিয়ে হবে না। যে ছেলে একটা বিয়ে করছে তার সাথে হচ্ছে তোমার যে ছেলে তার সাথে তোমার অবশ্যই জোর করে তাকে আরেকটা বিয়ে দিতে হবে। সে যদি বিয়ে করতে নাও চায়, যে ছেলে 2টা বিয়ে করছে, 2টা বউ আছে, তার সাথে জোর করে, সে যদি বিয়ে করতে নাও চায় তার সাথে জোর করে আরেকটা হচ্ছে মেয়ে বিয়ে দিতে হবে। অর্থাৎ কোনো মেয়ে যেন বাকি না থাকে বিয়ের। অর্থাৎ দুটি কোডের মধ্যে অতিরিক্ত কোনো নিউক্লিওটাইড থাকবে না। যেমন এখানে খেয়াল করো, এখানে ইউটা অতিরিক্ত পড়ে আছে, এটা এমন থাকতে পারবে না, ফাঁকা থাকা সম্ভব না। এই কথাটাই বলছি, বুঝতে পারছো? যেগুলো বুঝাইছে এগুলো বুঝছো ভাইরা? আচ্ছা, তারপর আসো হচ্ছে ট্রান্সলেশন। ট্রান্সলেশন থেকে, ট্রান্সলেশন ভাইয়া হচ্ছে এটা শুধু এতটুকু মনে রাখো, ট্রান্সলেশন জিনিসটা কি। ট্রান্সলেশন মানে হচ্ছে আরএনএ থেকে প্রোটিন। এবার আসো বিভিন্ন অ্যান্টিবায়োটিকের কার্যপ্রণালী। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এটা যদি হচ্ছে কোনো স্যারের চোখে যদি পড়ে, এটা এখান থেকে এমসিকিউ দিবি, কারণ অ্যান্টিবায়োটিক হচ্ছে ডাক্তারদের ক্রাশ। ওকে, এটা মনে রাখবে কিভাবে? তোমরা এটা মুখস্থ করতে যাও, এত কষ্ট করে ভাই মুখস্থ করার দরকার নেই। হ্যাঁ, ক্লোরোমাইসিন। ক্লোরোমাইসিন মনে রাখবো হচ্ছে কোপা। ঠিক আছে, আবার চলে গেছে, চলে যাচ্ছে কেন? মোবাইলের সমস্যা নাকি? ক্লোরোমাইসিন মানে হচ্ছে কোপা। হ্যাঁ, কোপা দিয়ে মনে রাখবে ক্লোরোমাইসিন। কোপা কাকে কোপা পাবে? পেপটাইড বন্ধনী, পেপটাইড বন্ধনী কোপা। কো, এখানে কো আর এখানে হচ্ছে পা। হ্যাঁ, পে, মানে কোপাবে পেপটাইড বন্ধনীর মাঝখানে হচ্ছে ঠাস করে হচ্ছে একটা বাড়ি দিবে, কোপ দিবে, কোপ দিয়ে হচ্ছে ভেঙে ফেলবে পেপটাইড বন্ধনী। পেপটাইড বন্ধনী যদি ভেঙে যায় তাহলে প্রোটিন সংশ্লেষণ হতে পারবে না, ব্যাকটেরিয়া মারা যাবে। বুঝতে পারছো? ব্যাকটেরিয়া কোষ প্রাচীর কি? পেপটাইডোগ্লাইকেন। তোমরা এখানে পড়ে আসছো না, পেপটাইডোগ্লাইকেন মানে তোমার হচ্ছে প্রোটিন থাকে ওইখানে। তো প্রোটিনটাকে হচ্ছে সংশ্লেষণ হইতে দেয় না কে? ক্লোরোমাইসিন। ক্লোরোমাইসিন কোপা। ইরিথ্রোমাইসিন, ইরিথ্রোমাইসিন র আছে এখানে, রাইবোজোমে প্রথমে র আছে। ঠিক আছে, রাইবোজোমের এমআরএনএ চলন হচ্ছে বাধা দিবে, বাধা দিলে তারপর হচ্ছে তোমার হচ্ছে কি হবে না, প্রোটিন সংশ্লেষণ হবে না, ব্যাকটেরিয়া মারা যাবে। নিওমাইসিন, নিউ মানে নতুন, সে নতুন কোনো সম্পর্ক তৈরি হইতে দিবে না। মানে প্রোটিন সংশ্লেষণের একটা কাজ হচ্ছে তোমার হচ্ছে এমআরএনএ এবং টিআরএনএর মধ্যে হচ্ছে তোমার হচ্ছে বিয়ে হইতে হবে। ঠিক আছে, এমআরএনএ এবং টিআরএনএর মধ্যে তাদের হচ্ছে সম্পর্ক তৈরি হতে হয়। সম্পর্ক হইলে তারপর তাদের হচ্ছে সম্পর্কের পরে তাদের যে সন্তান তৈরি হয়, সেটাই হচ্ছে তোমার হচ্ছে প্রোটিন বা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। বুঝতে পারছো? এমআরএনএ এবং টিআর, নেটের প্রবলেম। আচ্ছা, ওকে। নিওমাইসিন তোমার নতুন সম্পর্ক হইতে দিবে না। ঠিক আছে, এমআরএনএ এবং টিআরএনএর মধ্যে নতুন সম্পর্ক যদি না হয় তাদের সন্তান অ্যামাইনো অ্যাসিড তৈরি হতে পারবে না, ফলে ব্যাকটেরিয়া হচ্ছে মারা যাবে। টেট্রাসাইক্লিনের মধ্যে খেয়াল করো, টি দিয়ে টেট্রাসাইক্লিন, টি দিয়ে টিআরএনএ, টি দিয়ে টেট্রাসাইক্লিন, টি দিয়ে টিআরএনএ। ওকে, আর বাকিটা হচ্ছে স্ট্রেপ্টোমাইসিন। স্ট্রেপ্টোমাইসিন ট্রান্সলেশন নামের সাথে একটু মিল আছে, যদি মিল না পাও তাহলে মুখস্থ করে ফেলবা, আর মিল না পাইলে জোর করে মিলাবা। ঠিক আছে, মনে রাখতে হবে। ট্রান্সলেশন এবং ট্রান্সলেশন পার্থক্য পড়ে ফেলবা। আর হচ্ছে লেটস প্লে আ গেম। এই গেম তো তোমরা হচ্ছে আগে খেলে ফেলছো। ঠিক আছে, তোমাদের সাথে হচ্ছে আর কি খেলবো, তোমরা তো পাক্কা খেলোয়াড়। আচ্ছা, তো হচ্ছে আহ, যাই হোক, আমি একটু একটু পড়ালেখার বাইরে হচ্ছে একটু অপ্রাসঙ্গিক, অপ্রাসঙ্গিক বলতে মানে রিলেটেড কথাগুলি বলছি, এই জন্য বলছি যেন তোমাদের হচ্ছে মনে থাকে। বুঝতে পারছো? আমার কাজ হচ্ছে তোমাদেরকে মনে রাখানো। হ্যাঁ, টেকনিক বলে দেওয়া, তোমাদের মনে রাখা। তো হচ্ছে তোমাদের ভালো করে পড়বা, আমার জন্য দোয়া করবা, তোমাদের জন্য দোয়া থাকলো। যারা কষ্ট করতেছে ইনশাল্লাহ হচ্ছে আল্লাহ তাআলা কখনো হচ্ছে জুলুম করে না। বুঝতে পারছো? সবচেয়ে বড় ইনসাফকারী হচ্ছে আল্লাহ তাআলা। তুমি কষ্ট করলে, তুমি পরিশ্রম করলে,
আল্লাহ তাআলা যদি দেখে যে না তুমি হচ্ছে চান্স পাওয়ার যোগ্য, তাহলে তুমি চান্স পাবো কনফার্ম। বুঝতে পারছো? আর যদি এমন হয় তুমি চান্স পাওয়ার যোগ্য না, তুমি সারাদিন ঘুরে বেড়াইতেছো, তুমি পড়তেছো না, যেটা ফার্স্ট টাইমে, আমি তো সেকেন্ড টাইমার, তো ফার্স্ট টাইম যখন ছিল, ফার্স্ট টাইম আমি ভাবছিলাম তো ভালো স্টুডেন্ট মানে হচ্ছে ভাবছিলাম তো হচ্ছে আমি এমনি চান্স পাবো, এরকম করে ঘুরে বেড়াইছি, ইয়াটিয়া করছি। তো আমার একটা পড়ালেখা এডমিশন টেস্টের আগে ওরকম কাজে লাগে না, পড়ালেখা করে নাই। তো ফার্স্ট টাইম আমি চান্স পাইনি। সেকেন্ড টাইমের ক্ষেত্রে হচ্ছে তোমার হচ্ছে পড়ালেখা করছি মোটামুটি যতটুকু পারছি, ভালোভাবে পড়াশোনা করছি, তো হচ্ছে চান্স পেয়ে গেছি। তো সেটাই বললাম, তোমার হচ্ছে তুমি যে জায়গার যোগ্য আল্লাহ তাআলা তোমাকে সেই জায়গায় দিবে। বুঝতে পারছো? আচ্ছা, তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। এই তো আজকে এতটুকু। হ্যাঁ, আচ্ছা। উম, ওমর ভাই, হ্যালো, ওমর ভাই। জি ভাই, ডাকতেছেন? ভাই আমার হচ্ছে মোবাইলের কানেকশনটা ইয়ে হয়ে গেছে আর কি, চলে গেছে, তো ওদের কমেন্ট গুলি হচ্ছে দেখতে পাচ্ছি না। তো ওদের তো আর কমেন্ট বোধহয় নাই, মানে হচ্ছে থাকার কথা না। আপনার ক্লাস কি শেষ? হ্যাঁ, আমার ক্লাস শেষ। তাহলে শেষ করে দেই নাকি? তাহলে শেষ করে দেন। হ্যাঁ, তাহলে শেষ। জি, ধন্যবাদ ভাইয়া। আচ্ছা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো ক্লাস এখানেই শেষ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।